সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, করোনা মহামারীর মতো ধর্ষণও বাংলাদেশে এখন মহামারীর রূপ নিয়েছে। মহিলা পরিষদের হিসাব মতে গত আগস্ট মাসে প্রায় 249 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নারী, প্রতিবন্ধী নারী থেকে শুরু করে কেউই এখান থেকে রেহাই পাচ্ছে না। সিলেটের এমসি কলেজের নববধূ, তাকেও ধর্ষণ করা হয়েছে এবং 6 জন মিলে তাকে এক ধরনের গ্যাং রেপ তাকে করা হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে 71-এ যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নারীর ধর্ষণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেটি হওয়া ছিল বাংলাদেশের শেষ ধর্ষণের অভিজ্ঞতা। তারপরেও স্বাধীন বাংলাদেশে কেন এত বেশি ধর্ষণ হচ্ছে? প্রিয় দর্শক, এই প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় অবক্ষয় ও রাজনৈতিক সংস্কৃতির দায়। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে 5 জন আলোচক যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি, আপনাকে স্বাগত। আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিস্টার আহমদ হোসেন। বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ এমপি। আসসালামু আলাইকুম। বিজেসির চেয়ারম্যান ও মাছরাঙ্গা টিভির বার্তা প্রধান মিস্টার রেজওয়ানুল হক এবং বিএনপি পন্থী গবেষণা প্রতিষ্ঠান G9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনার ফোন করে পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি উত্থাপন করুন। দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা আরটিভি দেখছেন, বলে রাখি, চাইলে তারাও ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখতে পারেন। মিস্টার সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ধর্ষণের অভিজ্ঞতা এবং এই অবক্ষয় এবং রাজনীতির দায়, যদি আপনি আলোচনা শুরু করেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আরো সম্মানিত 5 জন আলোচক আছেন, তাদের প্রতি শ্রদ্ধা, দর্শকদের শুভেচ্ছা। যে কথা আপনি ভূমিকায় বলছিলেন যে একটি স্বাধীন দেশে আমাদেরই বোনকে, আমাদেরই স্বজনকে, আমাদেরই অন্য কোনো না কোনো লোক ধর্ষণ করছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং প্রতি বছর এরকম শত শত নারী ধর্ষিত হচ্ছে। আপনি যে হিসাব দিলেন 1 মাসের, বছরের হিসেবে এটা অনেক বড় এবং গত 1 যুগে এটা মানে 10,000-এর বেশি। সেই ক্ষেত্রে এই যে ধর্ষণগুলি যে ঘটছে, এটার পেছনে আপনার শিরোনামের সঙ্গে যুক্ত করে বলি, অবক্ষয় তো অবশ্যই একটি বিষয়, কিন্তু সেই অবক্ষয়ের মূলে আমি প্রধানত দায়ী করি রাজনীতিকে। রাজনীতিকে এই জন্য দায়ী করি যে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের এইখানে এই ধর্ষণ রোধে কয়েকটি দায়িত্ব আছে। এক হচ্ছে, কোন রাজনৈতিক নেতাকর্মী ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত হবে না, সে বিষয়টি তারা তাদের নেতাকর্মীদের তারা কন্ট্রোল করবেন। আরেকটি হচ্ছে, যদি অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা ঘটে যায়, সেটার দ্রুত কার্যকর দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনবেন। এই দুইটা ক্ষেত্রে আমাদের এখানে সাংঘাতিক ল্যাকিং আছে। যে পরিসংখ্যান বিভিন্ন মানবাধিকার সংস্থা বা সংবাদ মাধ্যম দেয়, এটি ধর্ষণের পরিসংখ্যান খুবই অপ্রতুল এবং আংশিক বলবো এজন্য যে আমাদের যে সামাজিক পারিবারিক যে প্রেক্ষাপট, তাতে ধর্ষণের কথা বেশিরভাগ ক্ষেত্রে কেউ বলতে চায় না। তারা সামাজিক কারণে, লজ্জায়, ভয়ে লুকিয়ে যায়। কেউ কেউ লজ্জায় কারণ ওই মেয়েটির পরে বিয়ে হবে কিনা, কেউ কেউ ভয়ে কারণ যারা ধর্ষণ করেছে তাদের সঙ্গে ক্ষমতার একটা যোগসূত্র আছে, অর্থের দাপটের যোগসূত্র আছে, সুতরাং তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে কিনা সেই ভয়ে বলে না, চেপে যায়। ফলে এই সংখ্যা আরো অনেক ভয়াবহ। আপনি ধর্ষণের সঙ্গে যে একটি ক্ষমতার সম্পর্ক আছে এটি বোঝার জন্য শুরুতেই আমি দর্শকদের একটি অনুরোধ করব। আপনারা যে গুগলে যান, সবার হাতেই এখন প্রায় স্মার্টফোন আছে। আপনি ধর্ষণ ছাত্রলীগ, ধর্ষণ আওয়ামী লীগ, ধর্ষণ বিএনপি, ধর্ষণ ছাত্রদল,
কিংবা ধর্ষণ অন্য কোনো দল, এই কথাগুলো লিখে আলাদা আলাদা করে সার্চ দিন, দেখবেন সংবাদ মাধ্যমে ধর্ষণে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ জড়িত যত সংখ্যা আসবে, বাকি সব দল মিলেও তার ধারে কাছে হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি এবং এর উপরে আমার একটা আর্টিকেল লেখা আছে, জি, সেই দায়িত্ব থেকে বলছি। অনেক ফলে ধন্যবাদ ডাক্তার এই যে সায়ন্ত। হচ্ছে, আসবো এর আপনার সঙ্গে কাছে, ক্ষমতার সম্পর্ক। আবারও আসবো। হাবিবে মিল্লাত মুন্না, আপনি যদি বলেন যে সায়ন্ত বলবার চেষ্টা করেছে যে ধর্ষণের সঙ্গে রাজনৈতিক ক্ষমতার একটি সম্পর্ক রয়েছে। সর্বশেষ এমসি কলেজের ঘটনাকে সামনে রেখে যদি আমরা আলোচনা বিস্তার করি, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। ধন্যবাদ জি, আপনাকে, প্লিজ। ধন্যবাদ আলোচক বৃন্দ এবং দর্শকদেরও। আসলে ধর্ষণ হচ্ছে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। একজন বোধসম্পন্ন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ এ ধরনের কাজে কখনোই লিপ্ত হতে পারে না। এর সাথে স্বাভাবিকভাবেই দোষারোপ করা যেতে পারে ক্ষমতাশালী, আমি শুধু রাজনৈতিক বলছি না, ক্ষমতাশালী, অর্থনৈতিকভাবে এলাকার প্রভাবশালী সকলেই এর সাথে জড়িত। তবে আবার দেখতে পারেন পত্রপত্রিকা এসছে মাদক সেবী, রিক্সা চালায়, তারাও কিন্তু এর সাথে জড়িত। সুতরাং এটি যে কারো, এটি একটি ব্যাধি। এই ব্যাধি যে কোনো সমাজের যে কোনো মানুষের যে কেউ হতে পারেন এবং তারা এটা করে এই ব্যাধিটাকে তারা এ, ধর্ষণ হিসেবে ব্যবহার করছেন। একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি, আমরা বিভিন্ন সময়, একটু আগে ডক্টর শান্ত বলছিলেন যে গুগল সার্চ দিয়ে তিনি এতগুলো পেয়েছেন। আমি একটু বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, গত 12টি বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, গুগল তো সেই সময় আপনারা পেয়েছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল। তখন কি এরকম ইন্টারনেট শক্তিশালী ছিল? তখন কি সার্চ দিলে কিছু পাওয়া যেত? আমার যেটা সেই জন্য আমি, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং এখন ডিজিটাল বাংলা যেই কিছু করে থাকুক সেটাই এখন নিউজ পেপারে আসছে, খবরে আসছে এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। কিন্তু যে সময় দেশটা অন্ধকারে ছিল, যে সময় ইন্টারনেট ছিল না, সে সময় কিভাবে করব? এই যে আমার সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়াতে পূর্ণিমা ধর্ষণ হলো, তার বিচার পর্যন্ত পাওয়া যায় নাই। তারা মায়ের সামনে যে অত্যাচার অনাচার করেছে, আমি আসলে কাউকে দোষারোপ করতে চাই না, বিএনপি করেছে এ কথা সত্য এবং তারা পরবর্তীতে আওয়ামী লীগের সময় বিচার হয়েছে, এটাও সত্য। কিন্তু এই কথা বলে আমি বলতে চাই না আমাদের সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো নিন্দনীয় নয়। জি, অবশ্যই নিন্দনীয়, এর অবশ্যই বিচার দাবি করি। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, যে সকলে এটা দলীয়করণ, রাজনীতিকরণের ইচ্ছা করার চেষ্টা করে থাকেন। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বড় দলগুলোতে বিভিন্ন ধরনের, আমরা কিন্তু সত্যিকার অর্থেই সাধু সন্ন্যাসী নিয়ে আসলে কোনো রাজনৈতিক পার্টি হয়নি এবং তার মধ্যে সুবিধাবাদীরা সত্যিকার অর্থে সুযোগ সুবিধা পাওয়ার জন্যই সরকারি দলে ফেরার চেষ্টা করে। এটা আমাদেরও দুর্বলতা সরকারি দল হিসেবে, যে সেইটাকে আমরা হয়তো অনেকে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য তাদের গ্রহণও করে থাকি। কিন্তু এটাও একটি অন্যায়। এই অন্যায় কাজটি থেকে বেরিয়ে আসার জন্যই জি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে যাচ্ছেন এবং তিনি এটাও বলেছেন যে যাকেই ধরি, যারই বিচার শুরু করি, তাই করে যেন আমরা চোর হয়ে যাই। কারণ অন্য সময় তো এই বিচার হতো না, বিচারটি শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়। তিনি চেষ্টা করে যাচ্ছেন এই দেশকে, আমরা জানি যে ধর্ষণ একটি অপরাধ, এর সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার, কিন্তু সেই ব্রিটিশ আমলের সেই পুরনো আইন দিয়ে আমরা এই বিচার কার্য কতটা সফল হব, এটা শুধু আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে জি। বলবেন, অনেক দলই ক্ষমতায় অনেক ছিলেন, ধন্যবাদ। তাদের আপনার উপরে কাছে এই আমি দায়িত্ব আবারও বর্তায়। ফিরে আসবো। অনেক ধন্যবাদ। হারুনুর রশিদ এমপি, আপনি যদি বলেন, আমরা দেখেছি যে শিশু ধর্ষণের শিকার হচ্ছে, কিশোরী হচ্ছে। ইভেন আমরা খাগড়াছড়িতে দেখলাম একজন প্রতিবন্ধী নারী, সে আদিবাসী, তাকে ধর্ষণ করা হয়েছে। সব মিলে এই ধর্ষণ প্রবণ হয়ে উঠলো বাংলাদেশ। করোনা মহামারীর সময় এটা বন্ধ হচ্ছে না। মিস্টার হারুনুর রশিদ। জি, ধন্যবাদ আজকের এই আরটিভির গোলটেবিল আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য, এবং এই যে এখানে যারা আলোচক হিসেবে সংযুক্ত হয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। গভীর রাত্রিতে কিন্তু আজকে সারা দেশে এবং বিদেশে যারা আরটিভির এই সম্প্রচারটি দেখছেন অধীর আগ্রহে, যে আমাদের মতো যারা এখানে শিক্ষিত ব্যক্তিরা উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করছি, অবশ্যই তারা বর্তমান যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন আজকে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, যে রাজনীতির দায়, আজকে এই সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে বলতে হবে যে বাংলাদেশে কি কোনো রাজনীতি আছে? আজকে রাজনীতি দুর্বৃত্তায়নদের দখলে, এবং দুর্বৃত্তায়নদের দখলে হওয়ার কারণেই আজকে বাংলাদেশে
যে রাজনীতির অঙ্গনে বা রাষ্ট্রীয় যে সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো আজকে বিচারের আওতায় বাইরে চলে যাচ্ছে। রাজনীতিতে যারা আজকে দুর্বৃত্তায়নের সাথে জড়িত, তারা এত প্রভাবশালী, এত দাপটের সাথে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যে তারা মনে করছে যে এই সমস্ত অপরাধ করাটাই তাদের অধিকার। আমি ক্ষমতাসীন দল, আমি সরকারি দল, এটা আমার অধিকার, এটা আমি করব। এরকম একটি প্রবণতা আজকে দেশে বিদ্যমান হওয়ার কারণে আজকে সারা দেশে এই অপরাধ প্রবণতা এত ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে করোনাকালীন সময়ে আজকে আলোচনার বিষয়বস্তু হওয়া ছিল যে আমাদের রোড ম্যাপ গুলো কি হওয়া দরকার। আজকে বাংলাদেশে, আমি উত্তরাঞ্চল থেকে কথা বলছি, আমার নিজের গ্রামের বাসা থেকে, সেইখানে আজকে গোটা বাংলাদেশ এখনো ভয়াবহ বন্যা কবলিত। জি গত 5 মাস যাবৎ মানুষ আজকে বন্যায় জর্জরিত। জি হারুন রশিদ, আজকে আপনাকে একটু থামাতে হচ্ছে, একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে যদি আপনার প্রশ্নটি উত্থাপন করেন। আমি আসসালামু জি আলাইকুম, বলুন, আমরা শুনতে পাবো। সরিষাবাড়ি থেকে বলছি। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। হুমায়ুন কবির। জি আমার বলুন। প্রশ্ন, বর্তমানে যে ধর্ষণের মহামারী শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা ডক্টর হাবিবে মোল্লা পূর্ণিমার উদাহরণ দিলেন। এটা ওনাদের সময় 98-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন করছিল। এটা যদি তখন এই তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, এগুলি যদি তখন এই ব্যবস্থা নিত, তাহলে এই ছাত্রলীগের ছেলেরা এই বারবার এই সুযোগ এইগুলি এই অপকর্ম করতে পারতো না। আমরা কি আইনি জাহেলির যুগে আছে নাকি? স্বামীর সামনে বউকে নিয়ে যে রেপ করে, এইটা কোন ধরনের সংস্কৃতি আমাদের দেশে আসলো? এটা সবারই ঐক্যমত হওয়া দরকার। এই ব্যাপারে সব দলের রাজনৈতিক নেতা কর্মী এবং এই দেশের জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার। এটা কারোর উপরে কেউ দোষারোপ দেওয়ার দরকার নাই। এবং ডক্টর মিল্লাত হাবিব মিল্লাত সাহেব ওদের বারবার পুরানো রেফারেন্স টানে। অনেক ধন্যবাদ মিস্টার হুমায়ুন কবির সরিষাবাড়ি থেকে। হাবিবে মিল্লাত যদি একটু উত্তর করেন, আপনাকে সেই প্রশ্ন করার চেষ্টা করেছে। জি উনি তো আসলে সর্বশেষ যে কথাটি বলেছেন আমি খুব পছন্দ করেছি। সেটি হচ্ছে, যে সময় হয়ে থাকুক না কেন, শুধুমাত্র কারো দিকে ইঙ্গিত না করে যে অপরাধী তাকে ইঙ্গিত করে সকলে মিলে রুখে দাঁড়ানো দরকার। ওনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কথাটি বলার জন্য এবং তার সাথে একমত প্রকাশ করছি। যে জি, ধন্যবাদ। হারুন রশিদ, আপনি যদি আসলে কন্টিনিউ করেন। প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছিলেন এটি যথার্থই। তার কারণ আমরা যদি আপনার দোষারোপের জায়গাতেই খোঁজাখুঁজি করতে যাই, আমরা যদি সেই 72-75 নিয়ে আসি, আমরা যদি বিএনপি শাসনামল নিয়ে আসি, তাহলে কিন্তু বর্তমান যে সংকটের মধ্যে জাতি রয়েছে, এই সংকট থেকে আমরা বেরোতে পারবো না। আজকে এমসি কলেজের ঘটনা ঘটেছে, আজকে করোনাকালীন সময়ে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। আজকে সেইখানে কিভাবে আপনার ওই কলেজের ছাত্রাবাসে এই সমস্ত দুষ্কৃতিকারীরা, অপরাধীরা এতদিন যাবত অবস্থান করছে, এটি আজকে প্রকাশ্য এসছে বলে এই ঘটনা, এই গত 6 মাসের মধ্যে আরো কত ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এটি আল্লাহ পাক জানে। আজকে আপনি আমি একটু যা ধরিয়ে যে এরকম বলা হচ্ছে, কিছু খবরে এসছে যে এমসি কলেজে এই ঘটনাগুলো প্রায়ই ঘটতো। যারা হচ্ছে বন্ধু হিসেবে, যেহেতু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদেরকে ধর্ষণ করা হতো। তারা যেহেতু সম্পর্কের পরিচয় দিতে পারতো না, লুকিয়ে যেত। যেহেতু এটা হাজবেন্ড ওয়াইফ, এই জন্য হাজবেন্ড হয়তো বলতে পারছে আমার স্ত্রী। এরকম প্রচুর ঘটনা কিন্তু ঘটেছে গত কয়েক মাসে। এরকম অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো জানতে পারছি। আপনি দেখেন, আজকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলা রায় হয়েছে বরগুনায়। এই হত্যা মামলা মিন্নি যে হত্যাকাণ্ডের ঘটনা, আপনি দেখেন সেই হত্যাকাণ্ডের যে প্রধান আসামি নয়নবর বা এর আসামিগুলো সবগুলোই কিন্তু সরকারি দলের লোক এবং প্রভাবশালী ব্যক্তিদের সত্য সহায়তা তারা এই সমস্ত অপরাধ প্রবণতা চালিয়ে যেত। আপনি অপরাধ যে মামলাবাদী আসামি হিসাবে নয়নবরকে প্রধান আসামি করলো, তার আপনি কোনো 164 নিলেন না, তার কোনো জবানবন্দি নিলেন না, কিচ্ছু করলেন না, তাকে আপনি ক্রস ফেরে হত্যা করে দিলেন। তাহলে হলো ঘটনাটা হলো কি, আজকে নিম্ন আদালত থেকে আপনি রায় দিলেন, সকলের ফাঁসি দিলেন, উচ্চ আদালত থেকে দেখবেন যে সবাই খালাস পাবে। তার কারণ যে প্রধান আসামিকে যদি আপনি কোনো স্টেটমেন্ট ছাড়াই, তার কোনো জবানবন্দি ছাড়াই তাকে আপনি হত্যা করে ফেলেন, তাহলে এখানে অপরাধীদেরকে কিন্তু রক্ষা করা হলো। কারণ এই অপরাধীগুলো কিন্তু সবগুলোই হচ্ছে সরকারি দলের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর ব্যক্তি। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। বিষয়টা হচ্ছে, কারণটাই হচ্ছে কি, এই অপরাধ প্রবণতা ঘটার পিছনে কারণ হচ্ছে রাজনীতি। রাজনীতি যদি ঠিক না হয়, তাহলে আমরা কিন্তু এই দেশকে সঠিক ট্র্যাকে, সঠিক জায়গায় আনতে পারবো। জি, মিস্টার রাজনীতি আহমদ এখন হোসেন একেবারেই যদি ধ্বংস বলেন। হয়ে গেছে।
যে রাজনীতি ঠিক না হলে কোনো কিছু ঠিক হবে না, ইভেন ধর্ষণও রক্ষা করা যাবে না। আপনি কতটা একমত এর সঙ্গে, না, মিস্টার আহমদ হোসেন? আমি এই বক্তব্যে একমত। কথা জি। হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দর্শকদের দেওয়া হচ্ছে কিনা, সেটা আপনাকে চিন্তা করতে হবে। রাষ্ট্র কি দর্শকদের পক্ষে আছে কি, সেটা আপনাকে ভাবতে হবে। এই যে সিলেট এমসি কলেজে দর্শক যারা, গতকালকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 জন বাকি আছে, ওরাও গ্রেপ্তার হবে। রাষ্ট্রের স্ট্যান্ডটা কি, গভর্নমেন্টের স্ট্যান্ডটা কি? গভর্নমেন্টের স্ট্যান্ডের মধ্য দিয়ে বার্তা দেওয়া হচ্ছে দর্শকের পরিচয় দর্শক, যে দর্শক তার বিরুদ্ধে রাষ্ট্র আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। এবং এই যে আপনি বলছেন রাজনীতি একটি সুস্থ জিনিস, রাজনীতি একটি আদর্শের জিনিস। রাজনীতি হচ্ছে সুস্থ আদর্শ, তাদেরকে তো রাজনৈতিক দলগুলো সমর্থন করতে পারে না। এই যে বলেন সব দায় হচ্ছে রুলিং পার্টির ঘাড়ে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে রাজনৈতিক দল ছাত্রলীগ করেছে। আমি যদি বলি, এই যে পূর্ণিমার কথা বলা হলো, মাহিমাকে দর্শন কারা করেছে? এগুলো পুরনো ইতিহাস তো আসে এসে যায়। দর্শক দর্শক দর্শকদের বিরুদ্ধে সকলকে অভিন্ন কণ্ঠে কথা বলতে হবে, এক কণ্ঠে কথা বলতে হবে। এখানে দোষ চাপাবেন আমার ঘাড়ে, আওয়ামী লীগ বা ছাত্রলীগ, তাহলে তো আপনি এখানে রাজনীতিকরণ করছেন। দর্শকদের নিয়ে রাজনীতি করার সুযোগ নেই, করা উচিত নয়। দর্শকদের বিরুদ্ধে পুরো জাতিকে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক কণ্ঠে কথা বলতে হবে। আমরা এক কণ্ঠে কথা বলতে চাই, কিন্তু দেখা যাচ্ছে বিএনপির বন্ধুরা এসে এটাকে বিভাজন করে দিয়ে, এটা দোষারোপ করে আমাদের গাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা তো পরিষ্কার বলতে চাচ্ছি, পরিষ্কার করে বলতে চাচ্ছি, দর্শক বলেন, আপনার দুর্নীতিবাজ বলেন, খুনি বলেন, এবং যারা মাদক সেবী বলেন, এদের সন্ত্রাসী বলেন, এদের খুনি, এদের প্রশ্নে আওয়ামী লীগ প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জি, শেখ হাসিনা অনেক ধন্যবাদ একেবারেই আহমদ হোসেন। আপনার কাছে আবারও আমরা আসবো। চলার, আমি যা এটা বলতেন, আমাদের আমাদের কমিটমেন্ট, সঙ্গে তো আমাদের রাজনীতিবিদ ফিলসফি, আছেন আমাদের যারা একটু দোষারোপ করতে পছন্দ করেন। একজন সাংবাদিক আছেন রেজানুল হক, আপনি কিভাবে দেখছেন? আপনি 4 জন রাজনীতিবিদ, তাদের কথাই আপনি শুনেছেন। জি, মিস্টার হক। ধন্যবাদ। শুনলাম এবং চারজনের বক্তব্যে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া বা মতামত বলেন, যেটা একবার বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ বেশি করছে, আওয়ামী লীগের আমলে বেশি হচ্ছে, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির আমলের পূর্ণিমার রেফারেন্স দেওয়া হচ্ছে। আবার সবাই কিন্তু আবার অভিন্ন কণ্ঠে বলছেন যে আসলে রাজনীতিকে টেনে এনে বা দোষারোপ করে এই সমস্যার সমাধান হবে। আসলে ব্যাপারটা তাই। দেখেন, ধর্ষণের সঙ্গে ডাক্তার হাবিব মিল্লাত যেটা বলেছেন যে বিকৃত মানসিকতা, এটিও যেমন কারণ, অসুস্থ মানসিকতা সেটিও একটি কারণ, ক্ষমতার সম্পর্ক সেটিও একটি কারণ। আপনি যদি দেখেন যে কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছাত্রী নিকুঞ্জ এলাকায় ধর্ষিত হয়েছে, তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। সেই যে সেটার জন্য যে যাকে ধরা হয়েছে বা এবং তাকে আইডেন্টিফাই করা হয়েছে, সে কিন্তু একজন মাদক সেবী। তো আপনি এখানে কিন্তু ক্ষমতারও সম্পর্ক নাই, রাজনীতিরও সম্পর্ক নাই, এটি হচ্ছে বিকৃত মানসিকতা। আবার এমসি কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ বা তাদের সহযোগিতায় যেটি হয়েছে, সেটি তো পরিষ্কারভাবেই ক্ষমতার সংশ্লিষ্টতা তো ডেফিনেটলি আছে। আবার ধরেন অনেক আগে দিনাজপুরে ইয়াসমিনের কথা যদি আমাদের মনে থাকে, ইয়াসমিন গার্মেন্টস কর্মী ইয়াসমিন, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল, সেটি কিন্তু করেছিল পুলিশের 1 জন বা 2 জন সদস্য। সেখানেও কিন্তু একটা ক্ষমতার সম্পর্ক, ওটা কিন্তু আবার ওনার সঙ্গে রাজনীতি নেই, মানে একটা মিক্সড একটা অবস্থা। তবে আমি খাগড়াছড়িতে আমরা দেখলাম যে বাঙালি পুরুষ কর্তৃক একজন আদিবাসী নারীর ধর্ষণ, এখানে আবার জাতিগত এক ধরনের, এটা আবার জাতিগত মাত্রা খুঁজে পাচ্ছি আমরা। মানে বিভিন্ন ধরনের বিষয় কাজ করে থাকে। তবে সাম্প্রতিককালে সিলেট এমসি কলেজের ধর্ষণের ঘটনাটা নিয়ে তো বেশি আলোচনা হচ্ছে, এটি না হলে হয়তো বাকিগুলি একটু বেশি আলোচনা আসবে। আমি অবশ্যই মনে করি আহমেদ হোসেন ভাইও যেটা বলেছেন, ডক্টর হাবিব মিল্লাতে বলেছেন যে জিরো টলারেন্স, কোনোভাবেই ছাড় পাবে না, এই কথাগুলি একটা ঘটনা ঘুরে যাওয়ার পরে আমরা শুনি, প্রত্যেকবারই শুনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেটি যারা হারুন বলেছেন সেটি কিন্তু আমিও তার সাথে একমত। আপনি এই যে ঘটনাটা ঘটার আগ পর্যন্ত সেখানে যে ঘটনাগুলি ঘটছিল, একটা ক্যাম্পাস বন্ধ, সেখানে কিভাবে ছাত্রলীগের ছত্র ছায়ায় বহিরাগতরাও থাকতো, কি করে সম্ভব? হোস্টেলে থাকতো,
প্রিন্সিপাল স্যার বলেছেন যে পারমিশন নিয়ে কয়েকজন স্টুডেন্ট হোস্টেলে থাকতো। আমরা পরে দেখলাম স্টুডেন্টরা থাকতো হোস্টেলে, স্টুডেন্ট লিডাররা, সো কল্ড স্টুডেন্ট লিডাররা থাকতেন হোস্টেল সুপারের যে বাংলো, সেই বাংলোটা তারা দখল করে রেখেছে। এই ঘটনাগুলি তো গোপনে ঘটে নাই, এটি তো সবাই জানতেন, কলেজের অ্যাডমিনিস্ট্রেশনও জানতেন। এবং আমার ধারণা, যেটি আজকে একটি কাগজে বললাম, যে এমসি কলেজে যা ঘটে সেটি ক্যাম্পাসের বাইরের দুইজন প্রভাবশালী রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। কখনো একজন নিয়ন্ত্রণ করেন, কখনো আরেকজন করেন। মানে এটি বাইরের, এটা অজানা কিছু না। আমি মনে করি যে সিলেট আওয়ামী লীগের বা সিলেট ছাত্রলীগের, জেলা ছাত্রলীগের অবশ্যই একটা বড় দায়িত্ব ছিল যে ক্যাম্পাসে যেটি হচ্ছে সেটি বন্ধ করা। সেটি যদি বন্ধ করা যেত, যদি আগে থেকে প্রিকশনটা নেওয়া যেত, যদি ব্যবস্থা নেওয়া যেত। প্রিন্সিপাল সাহেব বলছেন যে আমি প্রথম আলোতে ইন্টারভিউ দেখলাম যে আমার মুখ বন্ধ, আমি অনেক কিছু বলতে পারি না। তো মুখ বন্ধ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হয় না। এখন তো রেসপন্সিবিলিটি তো আপনার ঘাড়ে যাচ্ছে। পদে আছেন, উনি দায়িত্ব নিয়ে তাকে কথা বলতে হবে। এক্স্যাক্টলি। এবং হাইকোর্ট তো বলেছেন ওনাকে যে উনি দায়িত্ব পালনের, তার বিরুদ্ধে ব্যর্থতার কারণে কেন ব্যবস্থা নেওয়ার একটা রুল জারি করেছে। চুপ করে ব্যবস্থা নেবে আপনার প্রিন্সিপালকে পুকুরে নিক্ষেপ করছে ছাত্রলীগের ছেলেরা, আপনি বলেন কি? না, আমি 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 বলছি, আমি আপনার লাইনে আছি। না ঠিক আছে, আমি আপনাকে আমি ই করছি না। মানে এখানে একটা রাজনীতি এবং ক্ষমতার সম্পর্ক রয়েছে, হয়তো প্রিন্সিপাল বাধ্য হয় কিংবা প্রিন্সিপাল আত্মসমর্পণ করে, দুই থেকে হতে পারে। তার বিরুদ্ধে সহজ না সেটা। জি প্রফেসর রোবার্ট, ট্রেনটা কিন্তু এরকম যে রুলিং পার্টি ছত্রছায়ায় অপরাধটা বেশি ঘটে। এটা আমি শুধুমাত্র আওয়ামী লীগকে বললে হবে না, এটা আপনি যদি এখন বিএনপির আমলে এরকম অসংখ্য ঘটনা ছিল, জাতীয় পার্টির সময় ছিল এরকম। জাতীয় পার্টির সময় একটা কথা যে আমরা বলি যে সন্ত্রাসীর কোনো রাজনৈতিক দল না, আমার তো মনে হয় এটা উল্টো। রাজনৈতিক দলগুলোর বাইরে কোনো সন্ত্রাসী থাকে না, তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির আশ্রয় কিন্তু এগুলা করে। আসলে সারাক্ষণ আমরা দেখেছি পলিটিক্যাল শেল্টার না পেলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো অসম্ভব। অনেক ধন্যবাদ। এই আলোচনা আমরা আরো এগিয়ে নিব এবং ধর্ষণ থেকে প্রতিকারের উপায় কি সেই বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ গোল টেবিল। আজকে আমরা ধর্ষণের প্রতিরোধ এবং প্রতিকার এবং হচ্ছে যে অবক্ষয় রাজনীতি এবং এই বিষয়ে রাজনীতিবিদদের দায় কি, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গেই থাকুন, একটু পরে ফিরে আসি। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম ধর্ষণ, অবক্ষয় ও রাজনীতির দায় নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা ফিরে আসি। ডক্টর সায়ন্ত, আপনি যদি বলেন যতক্ষণ আলোচনা হয়েছে তার প্রেক্ষাপটে। আমার শুরুর বক্তব্যের সময় আমি বলবার চেষ্টা করেছিলাম, রাজাবাই বলেছেন, অনেকেই বলেছেন যে ক্ষমতার সঙ্গে শুধু ধর্ষণ না, বিভিন্ন ধরনের অপরাধের একটা গভীর যোগসূত্র আছে। সেই ক্ষেত্রে ইভেন মিল্লাত ভাই বা আহমেদ ভাই যে বিএনপির আমলের দুই একটা অনাচারের তুলনা এনেছেন সামনে, সেটিও তো রাজনীতি এবং ক্ষমতার সঙ্গেই যুক্ত। পূর্ণিমার কথা মিল্লাত ভাই আনলেও নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সেখানে সন্তান এবং স্বামীর সামনে যে এক নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেটার সঙ্গে কিন্তু ক্ষমতা এবং রাজনীতি যুক্ত আছে। যেটা এক দর্শক প্রশ্ন করেছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা জসিমউদ্দিন মানিক বা সেঞ্চুরিয়ান মানিক নামে যে বহুল পরিচিত, সেই মানিক কোথায় আছে, তার কি শাস্তি হয়েছে আপনারা কি কেউ জানেন? তাকে কি এই রাষ্ট্র কোনো শাস্তির আওতায় এনেছে? আপনার বগুড়ার তুফানের কথা নিশ্চয়ই মনে আছে, যে আওয়ামী লীগ নেতা যে শুধু ধর্ষণই করেনি, ধর্ষণের পরে কতটা ক্ষমতা যে মা মেয়েকে চুল কেটে মাথা ন্যাড়া করে গ্রামে ঘুরিয়েছিল। আপনি দেখেন শরীয়তপুরের ভেদরগঞ্জের ছাত্রলীগের এক নেতা ধর্ষণ করেছে, সেগুলো ভিডিও করেছে, 6 নারীর সেই ভিডিও আবার সে ভার্চুয়াল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। ক্ষমতা পেলে এগুলা করে তারা। আরো বিষয় দেখেন, যেটা বলছিলেন যে মাদক সেবীরা করে, অনেকে করে, মাদক সেবন, মাদকের ব্যবসা, এসবের সঙ্গে ক্ষমতার একটা যোগসূত্র আছে। যারা অপরাধ করে তারা যখন যারা ক্ষমতায় থাকে তাদের প্রশ্রয় আশ্রয় ছাড়া এটা করতে আসলে পারে না। প্রশাসনের সঙ্গে একটা সম্পর্ক না রেখে তাদের আশ্রয় ছাড়া এভাবে পারে না। ফলে ক্ষমতা, রাজনীতি, প্রশাসন, অপরাধ, এগুলি কোনো না কোনো ভাবে
এক সূত্রে গাথা। যদি এর বিচার হতো, আর নৈতিকতার অবক্ষয় তো শুধু ধর্ষণে না। আপনি দেখেন যে ধর্ষণের জন্য যে বিকৃত মানসিকতা, একটা প্রজন্ম এই মানসিকতা নিয়ে কেন বেড়ে উঠছে, কেন ডে বাই ডে এই সব বিকৃত রুচি বাড়ছে। একটা সরকার তাদের যে আজকে শিক্ষা একটা খবর ব্যবস্থা, আপনারা দেখেছেন যে রাজশাহীতে গির্জার ফাদার, তার বিরুদ্ধে একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। যে গির্জার ফাদারদের একটা অতি নিতে হয় যে তারা বিয়ে সংসার করবে না, সেলিবেসি যেটাকে বলি, যে সে ধন্যবাদ ভাই। কৌমার্য বৃত্ত তারাই করবে, তাদের বিরুদ্ধে গির্জার ধর্ষণের অভিযোগ চলে আসছে। গির্জার ফাদারও মানুষ, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকরাও মানুষ, তাদের বিরুদ্ধে অভিযোগ আসে। ছাত্রীকে থিসিস নম্বর বাড়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অসংখ্য অভিযোগ আসে। মক্তবের মাদ্রাসার ইমাম শিক্ষক বা হুজুর, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেগুলি হচ্ছে ভিন্ন ধরনের একটা বলছি যে অবক্ষয়। এটা কেবল কিন্তু রাজনীতি কিংবা না, রাজনৈতিক ক্ষমতা ওটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না। আমি বা কেউ বলিনি, আমি বা কেউ বলিনি যে সবাই রাজনীতির কারণে করছে, তবে এটা বেশি একটা বড় জিনিস ধর্ষণের আলোচনায় মিস করছেন আপনারা সবাই, সেটা হচ্ছে ধর্ষণের সঙ্গে একটা পুরুষতান্ত্রিকতার সম্পর্ক, পেট্রিয়ার্কি এটাকে বলা হয়। এবং গবেষণা হয়েছে সমাজবিজ্ঞানে ধর্ষণের সঙ্গে লাস্ট যেটাকে বলে LUST, যৌনতার কোনো সম্পর্ক নেই। বলা হয় যে ৭১-এ যে পাকিস্তানি আর্মিরা রেপ করেছিল যৌনতার জন্য না, এই রেপ হচ্ছে একটা যুদ্ধ কৌশল, একটা অস্ত্র, নারীকে অসম্মান করা, তাকে ডিবেইস করা, এবং এটা পুরো পৃথিবী জুড়ে ধর্ষণকে ব্যবহার করা, যেটা খাগড়াছড়ির ক্ষেত্রে কিন্তু ঘটেছে। সেই প্রশ্নটা আমার মনে কেউ এড়িয়ে যাচ্ছে, কেবল পলিটিক্স না, এটা না, কেবল পলিটিক্স কিন্তু কেউই বলেনি। পেট্রিয়ার্কি। না, আবার আপনি যেটা বলছেন যে শুধু একটা মানসিকতা, সেটাও মানতে রাজি নই আমি। বলছেন না, আমি আপনার কাছে আসবো। একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। জি, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি, আমরা আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নূর যুক্ত হয়েছে। নূর, আপনি যদি একটু বলেন যে আপনার বিরুদ্ধেও এক ধরনের অভিযোগ আনা হয়েছিল ধর্ষণ সম্পর্কিত, আপনি এটা কিভাবে মোকাবেলা করছেন এবং যারা পদযাত্রা আপনি করেছেন কি বক্তব্য ছিল সেখানে আজকে? প্রথমত আমি দুঃখের সাথে বলতে চাই যে আমাকে নিয়ে যেভাবে মিডিয়া একটা বিভ্রান্তিকর নিউজ করেছে সেটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমার বিরুদ্ধে কোনো ধর্ষণের মামলা ছিল না। যেটা মামলার এজাহারে অভিযোগ করেছে যে ধর্ষণের বিচার দিয়েছিল ওই ছাত্রী, আমি তার বিচার করিনি। ফৌজদারি অপরাধের বিচার করার তো আমি না। তারপরেও আপনার যে অভিযোগটি দেওয়া হয়েছিল সেটি একেবারেই ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এখানে করানো হয়েছে। কারণ আপনারা দেখেছেন আমি ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে সবসময় ছাত্র তথা গণমানুষের অধিকার আদায়ের পাশাপাশি নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে সরব ছিলাম। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে যে আলোচিত ছাত্রী যে ধর্ষণ হয়েছে জোয়ার সাহারাতে রাজধানীর, সেটি নিয়েও আমি অসুস্থ শরীর নিয়ে আমি আন্দোলন গড়ে তুলেছিলাম ছাত্রদের নিয়ে এবং ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ধর্ষককে গ্রেপ্তার করিয়েছি। এবং সিলেটের এমসি কলেজের ঘটনায় আমার সংগঠন ছাত্র অধিকার পরিষদ ৭২ ঘন্টা আলটিমেটাম দেয়, প্রশাসন এটা বাধ্য হয়েছে যে আসামিদেরকেও গ্রেপ্তার করতে। এবং সর্বশেষ আজকে দেখেন আমরা ধর্ষণ, সিলেটে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে ধর্ষণ সহ সকল ধর্ষণের বিচার এবং আপনার নারীর নিরাপত্তার দাবিতে রাজধানীর প্রেস ক্লাব থেকে শাহবাগ, মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পর্যন্ত একটা ছাত্র জনতার পদযাত্রা করেছে। কাজেই এই ঘটনায় যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কিংবা আমার সংশ্লিষ্টতা থাকে, সেটি যদি তথ্য প্রমাণ থাকে, আমি চাই সেটা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু অন্যায়ভাবে এই যে মিডিয়ার মাধ্যমে আমার যে চরিত্র হননের একটা চেষ্টা করা হলো, আমার রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা হলো, এটি কিন্তু খুবই দুঃখজনক। এবং যারা এই কাজটি করলো তারা তো আমার ক্ষতিপূরণ দিতে পারবে না। কারণ আমার যা সামাজিকভাবে ক্ষতি হওয়ার এবং আমার সহযোদ্ধাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা অন্যান্য ছাত্র যাদেরকে অন্যায়ভাবে এই মামলা অভিযুক্ত করা হলো এবং একজনের ছবি দিয়ে আরেকজনের প্রচারণা করা হলো এবং সামগ্রিকভাবে এই যে সামাজিকভাবে তাদেরকে একটা হেয় প্রতিপন্ন করা, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আর আমি একটা কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিযোগ দিয়েছে, সেই বোনটি আমার বিরুদ্ধে বলেছিল যে আমি তাকে হুমকি দিয়েছিলাম যে ধর্ষণের বিষয়টি নিয়ে যেন সে সামনে না আগায়, এবং তিনি বলেছেন তার সাথে বিষয়টি নিয়ে মীমাংসা করার জন্য নীলক্ষেতে নাকি আমরা মিটিং করেছিলাম। আমি বলেছিলাম তাকে হুমকি দিয়েছিলাম কিংবা নীলক্ষেতে বসেছিলাম, এটার সপক্ষে যদি তিনি বিন্দুমাত্র অভিযোগ প্রমাণ দিতে পারেন আমার সমস্ত অভিযোগ সত্য বলে মেনে নেব। তিনি কিন্তু সেটি দিতে পারেননি। এবং পুলিশ যে আমাকে কিছুদিন আগে আমরা যখন এই মিথ্যা মামলার বিরুদ্ধে একটা প্রতিবাদ করলাম, সেখান থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করলো, আমাদের উপরে হামলা করলো, আবার দেখেন নাটকীয়ভাবে আমাদেরকে ছেড়েও দিয়েছে এই নির্যাতন নিপীড়ন করেও। কাজে আমাদের বিরুদ্ধে কিংবা আমার বিরুদ্ধে যদি তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তাহলে কিন্তু পুলিশও আমাদেরকে
গ্রেপ্তার করতো। জি, কাজে আমরা চাই যে অনেক আমাদের মধ্যে এইভাবে যেন ধন্যবাদ নূর আপনাকে ধর্ষণের যুক্ত মতো হওয়ার একটা জন্য এবং বিষয় নিয়ে আপনার যেন অবস্থান রাজনৈতিকভাবে মানুষকে ব্যাখ্যা হয়রানি করবার করা জন্য না হয় কিংবা অনেক কারো অনেক চরিত্র অনেক হননে অনেক ডিস্টার্ব ধন্যবাদ। করা না বলছিলেন হয়, বরঞ্চ যারা ধর্ষণের ডাকসুর ভিপি প্রকৃত নুরুল হক শিকার নূর বলছিলেন। জি, এখন যদি হাবিবে মিল্লাত আপনি যদি একটু বলেন আনমিউট করে যে ধর্ষণ ঘটছে এটা যেমন সত্য, আবার ধর্ষণের মিথ্যা অভিযোগ নূর যেরকম বললেন সেরকম ধর্ষণকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেই জায়গাটাও সে সামনে নিয়ে এসছে। আহ, আসলে আমার সাবেক গ্রামে আমরা দেখেছি জমি জমার মামলার সময় ধর্ষণের অভিযোগ দিয়ে দেয়, পরে মিথ্যাও প্রমাণিত হয়েছে। কয়েকদিন আমরা দেখেছি যে বাবার বিচার হয়েছে কারণ তার শিশু মেয়েকে সে বলেছে ধর্ষণের শিকার হয়েছে, আসলে প্রমাণ হয়েছে সে হয়নি, পরে বাবার 5 বছরের জেলও হয়েছে। মানে ধর্ষণকে জমি জমা মামলা যুদ্ধ নানান কাজে ব্যবহারও করা হয়। ডক্টর মিল্লাত। সাবেক ভিপি নূর যে কথাগুলো বলেছে, সে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তাকে আসলে ধর্ষণের সাথে জড়িত করা হয়নি, পরবর্তীতে বিচার না করার জন্য বা হুমকি দেওয়ার জন্য তাকে আসামি করা হয়েছে। সেটা পরে আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমরা কিছু কিছু ব্যাপার খেয়াল করি যে পত্রপত্রিকাগুলো যেন একটু অনেক সময় বা টিভি মিডিয়াগুলো একটু আগ বাড়িয়েও লেখে। এই কিছুদিন আগে শুনলাম খিচুড়ি রান্না করা শিখতে নাকি দেশের বাইরে যাচ্ছে, পরবর্তীতে শুনলাম না খিচুড়ি রান্নাই শুধু একটা অংশ নয়, এর সাথে অনেক কিছু জড়িত আছে। যাই হোক, পরবর্তীতে বাতিল করা হয়েছে। যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, প্রভাবশালী যদি বলেই থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক হোক আর বর্তমান হোক, ভিপি কিন্তু একজন শক্তিশালী মানুষ, কোনো সন্দেহ নেই। পুলিশের কাছে যখন কোনো এজাহার আসে, কোনো মামলা হয়, পুলিশ কিন্তু প্রাথমিকভাবেই যে সমস্ত আসামিদের নাম সেখানে উল্লেখ করা হয় তাদের গ্রেপ্তার করার একটা চেষ্টা করে। এটা কিন্তু স্বাভাবিক, এবং সেই চেষ্টার অংশ হিসেবেই হয়তো ভিপি নূরকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে ভিপি নূর যেহেতু ভিপি এবং যেহেতু শক্তিশালী নেতা, সেহেতু তাকে হয়তো পরবর্তীতে ছেড়ে দিতে হয়েছে বা কিছু একটা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আইন সবার জন্য সমান হওয়া উচিত, এবং কেউ অপরাধ পেয়ে পার পেয়ে যাবে এটা হওয়া উচিত নয়। এবং সাথে সাথে যদি কেউ মিথ্যা মামলা, মিথ্যা অবমাননা করে, তারও বিচার হওয়া দরকার, সে যত শক্তিশালী হোক না কেন। এখন কথাটি হচ্ছে আইন এবং বিচার ব্যবস্থার। আপনারা দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে 1975 সনের 15 আগস্ট কালো রাত্রিতে হত্যা করা হলো, অথচ সেই যারা আত্মস্বীকৃত হত্যাকারী তাদেরকে বিদেশে এম্বাসিতে চাকরি দিয়ে পাঠানো হলো, ইনডিমনিটি আইন করে তাদেরকে বিচারের আওতার বাইরে নিয়ে আসা হলো। এই যে আইন বহির্ভূতভাবে মানুষকে সহযোগিতা করা, আইনের আওতায় না নিয়ে আসা, এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছে ক্ষমতায় থাকার সময়টিতেই। আমি একটি ছোট্ট উদাহরণ দিলাম এই কারণেই যে এটা যদি না করে সেই সময় যদি বিচারটি করা হতো এবং যদি অপরাধের বিচার হতো, তাহলে কিন্তু অপরাধীরা এতটা সাহস পেত না। আমাদের সময় যে অপরাধগুলো হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অপরাধী করে তাকে যদি দলীয় ভাবে করা হয়, তাহলে কিন্তু একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা হয় যে এই দলের লোক, তাহলে ওই দলের লোক হয়তো তার পক্ষে যাবে, এই নিয়ে দুই দলে কথা কাটাকাটি, টকশোতে হইচই, এবং অপরাধীরা কিন্তু পার পেয়ে যায়। তার চেয়ে যদি এই কথাটি বলা হয় যে এই অপরাধ করেছে, এই অপরাধটি প্রমাণ হয়েছে, এই অপরাধীর শাস্তি হওয়া দরকার, তাহলে কিন্তু অপরাধী শাস্তি পায় এবং তখন আর দল থাকে না। আপনি একটু আগে বলেছেন গির্জায় ধর্ষণ হয়েছে, ডক্টর শান্ত বলেছে ইমাম মুয়াজ্জিনদের কথা, আমি সে ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যারাই করে থাকুক না, যেই হোক না কেন, সে অপরাধী এবং অপরাধের বিচার হওয়ার অবশ্যই দরকার আছে। অনেক ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাত আপনাকে। হারুনুর রশিদ এমপি, আপনি যদি বলেন। জি, ধন্যবাদ। আসলে এখানে আমাদের ডাকসু ভিপি নূরকে সংযুক্ত করায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তার মনের ব্যথাটি আপনি এখানে তাকে বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ দিয়েছেন। আসলে দেশে কি কোনো আইনের শাসন লেশমাত্র আছে? আমরা যারা প্রভাবশালী বা আমরা যারা আপনার সমাজে দায়িত্ববান ব্যক্তি, অভিযোগকারীর অভিযোগ করা আমি দোষের কিছু মনে করি না। ভিপি নূরের বিরুদ্ধে যে অভিযোগটা করলো, পুলিশ ন্যূনতম তার অবস্থানটা বিবেচনায় নিল না যে সে একজন বর্তমানে ডাকসুর ভিপি, বর্তমানে সে একটা দায়িত্ব পালন করছে, সরকারের হয়তো গুরুতর সমালোচনা করছে, তার বিরুদ্ধে অভিযোগটার সাথে সে সম্পৃক্ততা আছে কিনা। এত দেশে বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে, সেই সমস্ত অপরাধীদেরকে আপনি ধারে কাছেও যাচ্ছেন না, আর তার মাত্র অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আপনি গ্রেপ্তার করে নিলেন। এটি হতে পারে না, এটা আইনের শাসনের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, আমার নিজের কথাই বলি, আমি বর্তমান পার্লামেন্টের একজন সদস্য, আমার বিরুদ্ধে এলাকার ভূমিদস্যুরা আপনার মামলা করেছে, আমি পার্লামেন্টেও সে বিষয়টি বলেছি। 1.5 বছর এটা এই ভূমিদস্যুরা হচ্ছে সরকারি দলের ছত্রছায়ায় রয়েছে। 1.5 বছর যাবৎ সেইটি আমি যে থানার আপনার সদস্য,
যে নির্বাচনী এলাকা, সেই থানার ওসি 1.5 বছর যাবত সে মামলা তদন্ত রিপোর্ট দিল। আমি যখন পার্লামেন্টে তুললাম, তারপরের দিন আপনার মামলাটা পাঠিয়ে দিল সিআইডি। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আমি আসবো, বলি, একজন আমি শেষ দর্শকের করি। ফোন আছে, ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। হ্যালো, হ্যাঁ জি বলুন, আমরা শুনবো। আমি বলছি পঞ্চগড় জেলা থেকে। জি, আমি আপনার নামটা বলুন। সুনীল চন্দ্র বর্মন। জি বলুন। আমি সুনীল চন্দ্র বর্মন বলছি। জি জি বর্মন আমি দা বলুন। বলছি যে এই যে নৈতিকতার অভাব, যেটা যে রাজনৈতিক যে তৃণমূল থেকে যারা আজকে এই যে নানান ঘটনার সঙ্গে জড়িত, তার মূলে কি যারা জাতীয় পর্যায়ে আছে তারা কি দায়ী না? জি অনেক ধন্যবাদ হারুনুর রশিদ এমপি, আপনি যদি হ্যাঁ, বলেন যে উনি আমি এই যে যথার্থ বিভিন্ন বললাম। দলের কমিটিতে ঢুকে পড়ে, তাহলে সেন্ট্রাল নেতৃত্ব দায়ী কিনা এই প্রশ্ন না, উনি বর্মন বাবু যে প্রশ্নটা করেছেন যে এই যে অপরাধ প্রবণতাগুলো যে সংগঠিত হচ্ছে সারা দেশব্যাপী, এতে আমরা জাতীয় নেতৃত্বে যারা দায়িত্বে রয়েছি তারা কি এর জন্য দায়ী নয়? উনি যথার্থই প্রশ্ন করেছেন। অবশ্যই আমরা দায়ী। তার কারণ আমরা এই অপরাধীদের বিরুদ্ধে যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি না। আপনি একটা কথা প্রসঙ্গ করে এসেছেন, আমাকে একটু সময় দেবেন রুবায়েত ভাই। ওতের প্রসঙ্গ নিয়ে এসেছেন। রাজশাহীর একজন গির্জার আপনার যে পাদ্রী বা যে সে ওত নেয় তারা। আজকে আমরা রাষ্ট্রের যারা দায়িত্বে আছি, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, উপমন্ত্রী বলেন, এমপি বলেন, বিচারক, সাংবিধানিক যত দায়িত্বে কিন্তু একটা সাংবিধানিক শপথ আছে সংবিধানের 148 অনুচ্ছেদে। এবং সেই 48 অনুচ্ছেদে দেখেন আপনি স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে শপথের ব্যাপারে পবিত্র কোরআনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে শপথ এবং এটা হলো অঙ্গীকার, তোমাদেরকে কিয়ামতের মাঠে তোমাদের শপথ এবং অঙ্গীকারের ব্যাপারে খবর নেওয়া হবে, একেবারে স্পষ্ট। তো এখানে শপথে বলছে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান করব, আমি ভয়, ভীতি, অনুগ্রহ, অনুরাগ, বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করব। এটি একেবারে আমাদের সংবিধানের, আমরা যারা দায়িত্বশীল তারাকে দায়িত্ব নেওয়ার পূর্বে শপথ নেওয়া হচ্ছে। তা আমরা এই শপথ নেওয়ার পর ভুলে যাচ্ছি যে আমি যেটা শপথ নিয়েছি শপথটা প্রতি আমার দায়িত্বশীল হওয়া দরকার। আজকে যে ভদ্রলোক এই যে বর্মন বাবু প্রশ্নটা করেছেন, কারণ আজকে রাষ্ট্র ব্যবস্থায় ঘুম ধরে গেছে। আপনার রাষ্ট্রীয় ব্যবস্থায় আজকে আপনার আপনি এটা আমি কোনো দলকে আমি সমালোচনা করার জন্য বলছি না, এখানে আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য আছেন, আওয়ামী লীগের নেতা আছেন। আজকে রাষ্ট্রের শীর্ষ মানব পাচারকারী বলেন, শীর্ষ মাদক কারবারি বলেন, শীর্ষ অর্থ পাচারকারী বলেন, শীর্ষ সন্ত্রাসী বলেন, শীর্ষ সমস্ত আপনার ধর্ষণকারীরা বলেন, এরা কারা? এরা কাদের ছত্রছায়া বেড়ে উঠছে? এরা কাদের ছত্রছায়া আজকে পরিচালিত হচ্ছে? আজকে আপনি আলোচনা আসলেই আপনি নিয়ে যাবেন সেই 75-এর 15 আগস্টের কথা, 21 আগস্টের কথা। ভাই আজকে বর্তমানে এই 12 বছর যাবত জাতি মানুষ আজকে কি দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে, এই বিষয়গুলো আপনি আলোচনায় নিয়ে আসবেন না? আপনি এই সমস্যার সমাধানের জন্য আপনার কি পদক্ষেপ, কি চিন্তা? আজকে আপনি এই কদিন আগে আপনার পাবনায় ভোট হলো, জনাব মিল্লাত সাহেব, আপনি বলেন যে সেখানে আওয়ামী লীগের প্রার্থী পাচ্ছে 3 লাখ ভোট আর বিএনপির প্রার্থী পায় 5000 ভোট। হাও? দেশের কি কোন সাংবিধানিক যারা দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, যারা এই রাষ্ট্র চালাচ্ছে, এটা তারা জবাবদিহিতার মধ্যে আছে যে আজকে বিএনপির ওখানে 5000 ভোট? আপনি বলেন কি? বলেন সেখানে ভোট দিতে যায়নি বিএনপির লোকরা, সেখানে ভোট হয়েছে। আপনি আপনারা মিডিয়ার, আরটিভির মিডিয়ার, ওখানে মিডিয়ার সাংবাদিকরা ছিল, সারাদিন সেখানে কোনো ভোট কেন্দ্রে লোক দেখেছেন? তো আমরা রাত জেগে যে আলোচনাগুলো করছি, আলোচনাগুলো যদি আমরা যথার্থভাবে রাষ্ট্রের এই সংকট, আপনি আর একটা রুবায়েত ভাই বলেছেন যে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসার পথ কি বা পরামর্শটা কি, এখানে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, এখানে সুশাসন দিতে হবে, এখানে অপরাধীদেরকে আপনার কে কোন দলের এই বিবেচনা আপনার নিলে চলবে না। অনেক ধন্যবাদ এই বিবেচনা আপনাকে নিয়ে অনেক আসতে হবে। ধন্যবাদ। আসবো আপনার কাছে। আহমদ হোসেন যদি একটু বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আইনের শাসন আছে বলেই তো বাংলাদেশে রাজাকারদের বিচার হয়েছে, এই যে চলে গেল, বঙ্গবন্ধুর খুনিদের বিচার। কোথায় রাজাকারদের? না না, কেন আপনি রাজাকারদের কথা বললে আপনার গা শিউরে উঠে গেল? আরে আলোচনা হচ্ছে আপনার ধর্ষণ নিয়ে, আপনার আলোচনা হচ্ছে বর্তমান যে সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করেন। তার বক্তব্য তো চলে আসলো আইনের শাসনই নেই, দেশটা আইনের শাসনের মধ্যে নেই, সাংবিধানিক শাসন নেই। আপনি বললেন শপথের কথা, আপনার নেতা জিয়াউর রহমান শপথ করে কোথায় চলে গেলেন? যাচ্ছেন কোথায়? আলোচনার কি বিষয় বলতে যাচ্ছেন কোথায়? আপনি কোথায় গেলেন? আপনি কোথায় গেলেন? আপনি তো চলে গেলেন যে দেশে আইনের শাসন নেই। আইনের শাসন আছে বলেই আপনারা কিরাতদেরকে আপনারা প্রশ্রয় দিয়েছেন, বঙ্গবন্ধু নাই? আপনার নেতা জিয়াউর রহমান কোরআন চেয়ে শপথ করে নাই, সংবিধানের প্রতি সে অনুগত থাকবে। কই বঙ্গবন্ধু হত্যার পরে যখন সে জানলো
দেশের প্রেসিডেন্ট নিহত, তো তিনি কি বললেন? বললেন সো হোয়াট, কনস্টিটিউশন ইজ দেয়ার। তারপরে কিন্তু উনি কনস্টিটিউশন ফলো করেছেন। সুতরাং আপনাদের দৃষ্টিতে আইনের শাসন নাই, কি দেশের অপ্রাসঙ্গিক দৃষ্টিতে আইনের আলোচনা। শাসন আছে। আইনের শাসন আছে বলেই আজকে শাহেদের বিচার হয়েছে, আজকে যাবজ্জীবন তার শাস্তি হয়েছে। সুতরাং আইনের শাসন আছে বলেই আজকে আপনার নেত্রী দুর্নীতি করেছিলেন বিধায় তার শাস্তি হয়েছে। আইনের শাসন আছে বলেই আপনাদের নেতা তারেক জিয়া রহমানের শাস্তি হতে যাচ্ছে। আইনের শাসন আছে বলেই যারা টাকা পাচার করেছিলেন আপনাদের পার্টির নেতারা, অনেকের টাকা দেশে ফিরিয়ে আনা হয়েছে। সুতরাং আইনের শাসনের ব্যত্যয় ঘটেনি। আমরা দর্শকদের ডিফেন্ড করি না। আপনি বললেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন ছেলে দর্শন করেছে 93 সনে, 2001 সনে তো আপনারা পাওয়ারে আসলেন, 6-7 মতো ছিলেন, ওই দর্শককে ধরলেন না কেন? কোথায় লুকিয়ে রেখেছেন? কোথায় পাঠিয়ে দিয়েছেন? আপনি যদি আপনারাই পাঠিয়ে দিয়েছেন, তাহলে দর্শক যাই হোক তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। সুতরাং এই যে বিপি নূর বলল, বিপি নূর আবার মুক্তিও পেয়ে গেল। কিন্তু একটা কথা সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পড়ুয়া ছাত্রী, সে কি করে প্রেস কনফারেন্স করতে পারে? সে কি রাস্তার মেয়ে? সে নিজে কি করে বললো যে আমি দর্শিত হয়েছি, আমার দর্শন করা হয়েছে? এটা কি আপনি আমলে নেবেন না? এটা কি আপনি বিচারের মধ্যে আনবেন না? এটা কি অবশ্যই আমলে নেবেন। তো ধর্ষণ তো দূর করেনি, ধর্ষণ আপনি বিপি নূরকে ডিফেন্ড করবেন, কিন্তু ওই মেয়েটাকে ডিফেন্ড করবেন না। তার বক্তব্য অবশ্যই মেয়ের অভিযোগ তো আমি আমলে নিতে চাই, মেয়ের অভিযোগ আমলে নিয়ে আমি বিচার আনতে চাই। একটা কথা বলেননি, মেয়েটার পক্ষে একটা কথাও বলেননি। মেয়েটার পক্ষে যে মেয়েটা যে বলেছে, অবশ্যই বলেছি, আমি বলছি মেয়ের অভিযোগ, এটা অবশ্যই তার অধিকার আছে। অভিযোগটাকে তো আমি অপরাধ মনে করছি না, অভিযোগটাকে করেছে তার অধিকার এক জিনিস, তার অভিযোগকে আমলে নিয়ে পুলিশ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা আরেক জিনিস। সেই কথা আপনি বলেননি, আপনি কি চেপে গেছেন। একজন দর্শক দিয়েছেন আহমদ ভাই, আমরা তার ফোনটি নিয়ে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনি যদি পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলেন। কে বলছেন, থেকে বলছেন? জি বলুন, আমরা শুনতে পাবো। হ্যালো, ফোনটি আমরা পাচ্ছি না। মিস্টার রাজা, আপনি যদি বলেন, রেজাউল হক রাজা। ধন্যবাদ। আসলে আলোচনা কিন্তু মাঝে মধ্যে ভালো হয়, আবার মাঝে মধ্যে পিওর পলিটিক্স এর দিকে চলে যায়। হারুন ভাই বললেন অতীতে যাওয়ার দরকার নাই, কিন্তু উনি যদি আবার এই 12 বছরের নিয়ে সমালোচনা করেন, ওটা কিন্তু টিপিক্যাল আলোচনায় হয়েছিল। এই যে দেখেন, হারুন ভাইয়ের একটা কথাই বলি, উনি বলছেন যে ভিপি নূর তার একটা পজিশন আছে, পুলিশ তার বিরুদ্ধে একটা অভিযোগ হইল, তাকে ধরে ফেললো, তার একটা পদের দাম নাই। পদের দাম কি সবসময় কি দেওয়া হয়েছে? আপনার আওয়ামী লীগ বিএনপির সময়ে আওয়ামী লীগের অনেক একজন সিনিয়র, অনেক স্বনামধন্য রাজনীতিবিদ ফেরিতে প্লেট চুরির মামলা তার বিরুদ্ধে হয়েছে না? হয়েছে। তো পদের দাম কি তখন দেওয়া হয়েছিল? আবার বিএনপির নেতাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ কখনো কখনো হাস্যকর মামলা দেয়। পুলিশের দোষ দিয়ে তো লাভ নাই, পুলিশকে যেভাবে রেজিস্ট্রেশন দেওয়া হয় তারা সেই কাজ করে। আমি বরং ভিপি নূর, সাবেক ভিপি নূরের কথাই কিছুটা আমার অতটা ভালো লাগলো না। এই কারণে দেখেন, নূর বলল কি যে মিথ্যা মামলা, আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাই যদি হয়, আপনি যদি মিথ্যা মামলায় মনে করেন, তাহলে আপনি কেন, আপনার সংগঠন কেন একটা এনকোয়ারি কমিটি গঠন করেছে? এই মামলার যে প্রধান আসামি হাসান আল মামুন, এই ছাত্র অধিকার আন্দোলনের কনভেনার, রুবায়েত আপনি জানেন ভালো, তার বিরুদ্ধে তো তারা একটা তদন্ত কমিটি করেছে এবং হাসান আল মামুনকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, তাই তো? জি। তাহলে আপনি যখন ইনকোয়ারি করছেন, তাকে অব্যাহতি দিয়েছেন, তাহলে এখন মিথ্যা মামলা কেন বলছেন? আপনাদের ইনভেস্টিগেশন শেষ হোক, শেষ করে একটা রিপোর্ট আসুক, তারপরে বলেন মামলাটা সত্য না মিথ্যা। আপনি আসলে কথা একরকম, কাজে একরকম, আসল জায়গায় কিন্তু আমরা মানে মন মানসিকতা আমাদের বোঝা যায় যে আমরা আসলে সমস্যার গভীরে যেতে চাই না, সমস্যার সমাধান করতে চাই না, কি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় সেই ধরনের টেন্ডেন্সি আমাদের বেশি। আমি আবারও বলবো, ছাত্রলীগকে অবশ্যই সামলাতে হবে আওয়ামী লীগকে, কারণ ছাত্রলীগ আওয়ামী লীগের জন্য অনেক ধরনের সমস্যা তৈরি করছে, ভাবমূর্তি নষ্ট করছে। এই যে বারবার একটা ধর্ষণের ঘটনা আসলেই জাহাঙ্গীরনগরের মানিকের প্রসঙ্গ আসে, এটি তো ছাত্রলীগের জন্য চিরদিনের জন্য একটা কলঙ্ক। অফকোর্স এটা সবসময় শুনতে হবে। তো
এবং ছাত্রলীগ দেখেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আপনার পদ থেকে সরে যেতে হয়েছে জাহাঙ্গীরনগরের আরেকটা কেলেঙ্কারির কারণে। তো এই সমস্ত বিষয়গুলি কি দলের জন্য ভালো হচ্ছে? ভালো হচ্ছে না। আপনি পদ থেকে সরিয়ে দিলেন, এটা কোনো সমাধান হলো না। ছাত্রলীগকে, আওয়ামী লীগকে এমন ভাবে একটা তাদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে যাতে ছাত্রলীগ যেন কখনোই দলের জন্য ভাবমূর্তির ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ তারা না করে। ছাত্রলীগকে মাঝখানে, এই যে যখন মাঝখানে আপনার ধান কাটার কাজে ছাত্রলীগ সহায়তা করেছে, খুবই ভালো কথা। এই ধরনের কাজ করলেই না দলের ভাবমূর্তি উজ্জ্বল। কিন্তু আপনি একটা ভালো কাজ করলেন, পরের দিন দুইটা খারাপ কাজ করলেন। এই যে এমসি কলেজের ঘটনা নিয়ে তো এত আলোচনা। এমসি কলেজের ঘটনাটা অবশ্যই রেসপন্সিবিলিটি ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নিতে হবে। আমি সেজন্য আবারও বলি যে যারা দলের জন্য ক্ষতির কারণ হচ্ছে তাদেরকে যদি সেভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই জন্য দলকে অনেক বেশি সাফার করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু শেষ পর্যায়ে ডক্টর সায়ন্ত যদি বলেন যে প্রতিকারের কোনো উপায় আছে কিনা, আসলে এই ধর্ষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারে কিনা? শুধু ধর্ষণ না, সামগ্রিকভাবে অবক্ষয় থেকে বের হয়ে আসতে হলে আগে বসদের নৈতিকতা উন্নত করতে হবে। যেটা হারুন ভাই বলছিলেন, আপনি রাতের ভোটে এমপি হবেন, যাদের ব্যবহার করে করবেন নৈতিকভাবে আপনি দুর্বল। আপনি তারা অনৈতিক কাজ করতে গেলে যখন শাসন করতে যাবেন তখন তারা হাসবে, বস রাতে ভোট কেটে যে দিলাম, এমপি বানিয়ে দিলাম, ওটা তো নৈতিক ছিল না। আপনি টেন্ডারের সময় 1000 কোটি টাকা টেন্ডারে বলবেন 500 কোটি টাকা আলাদা করে আমার জন্য রেখে নিও। সেই টেন্ডারে ওরা যখন কাজ করবে, রডের বদলে যখন বাঁশ দিবে, আপনি ধরতে পারবেন? যখন ধরবেন বলবে, বস করবো কি দিয়ে? 1000 কোটি টাকার 500 কোটি টাকা তো আপনার বরাদ্দেই রেখে দিতে হলো। ফলে দেশে সামগ্রিকভাবে যদি সুশাসন আনতে না পারেন, এবং সুশাসন আনতে হলে গণতন্ত্র আনতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, যারা নেতৃত্ব দিবে দলকে, দেশকে, তাদের আগে নৈতিকভাবে আরেকটু উচ্চ আসনে আসতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি নৈতিকভাবে যে অবস্থানে আছি এটা সঠিক কিনা, এটা নৈতিক অবস্থান কিনা। তাহলেই আপনি আপনার অধস্তনদের শাসন করার অধিকার রাখবেন, তাদের আসবে। আইনের প্রয়োগ করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে, সামাজিকতার মধ্যে, পরিবারের মধ্যে কোথায় গলদ ঢুকে যাচ্ছে দিনে দিনে? কেন আমরা এত বিকৃত রুচির হয়ে যাচ্ছি? কেন একটা শিশুকে আমরা পাম দিয়ে বাতাস ঢুকিয়ে বায়ুপথ দিয়ে মেরে ফেলছি? কেন এইভাবে বিকৃত বিভিন্ন যৌনাচার হচ্ছে? কেন আমরা সামাজিক ভাবে সবাই যে রেসপেক্ট ছিল, যে বন্ধন ছিল, সেটি চলে যাচ্ছে? সমাজ বিজ্ঞানীদেরও সেটি একটু নির্মোহভাবে কাজ করতে হবে। রাজনীতিবিদদের, শিক্ষকদের, সকলের যদি কাজ করতে পারেন এবং যদি এই সমস্যা চিহ্নিত করে তার ব্যবস্থা দীর্ঘমেয়াদী নেওয়া না যায়, আমরা অভিযোগ করতে পারবো। তবে শেষ কথা আবারও বলি, একটা রাষ্ট্র পরিচালনা, দেশকে এগিয়ে যাওয়ার জন্য যেরকম ভালো রাজনীতি খুব দরকার, ভালো রাজনীতিবিদ দরকার, আবার রাষ্ট্র পিছিয়ে গেলে, অনাচার হলে, অনৈতিকতা হলে, অবক্ষয় হলে তার দায়টাও তাদের ঘাড়েই বেশি পড়বে। তাদেরকে এই দায় নিতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার হাবিবে মিল্লাত। যদি বলেন প্রতিকারের উপায় কি, বেরিয়ে আসার উপায় কি আপনার বিবেচনায়? আমার বিবেচনায় অনেক কথাই বলতে হয়, তবে একটি কথা বলবো যে ইন্ধন দেওয়া থেকে বেরিয়ে আসতে হবে। কোনো একটি ঘটনা ঘটলেই যে আমরা পরস্পরকে দোষী করে কোনো একটি দলকে ঘায়েল করার চেষ্টা করি বা প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করি, এটা যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যা থেকে বেরিয়ে আসা সত্যিকার অর্থে কঠিন হবে। সাথে সাথে নৈতিকতার প্রশ্নে যদি আসি, ভোট নিয়ে কথা ওঠে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল কোনোদিন ভোট ছাড়া ক্ষমতায় আসে নাই। কিন্তু যারা ভোট নিয়ে কথা বলেন তাদের কথা যদি আমরা বলি, আমার সবচেয়ে দুঃখ হয় 1975 সনে, আপনারা বলেন টানছি, সবাই টানছে, 12 বছর 14 বছর, আমি না একটু 25, 30, 40 বছর টানলাম, তাতে তো ক্ষতির কিছু নেই। যে জিয়াউর রহমান উপসেনা প্রধান ছিলেন 7ই নভেম্বরে, সে 15ই অগাস্টে তিনি সেনা প্রধান হয়ে গেলেন 24শে অগাস্ট, 9 দিনের ব্যবধানে বঙ্গবন্ধু হত্যার পর। পরবর্তীকালে সেনা প্রধান সামরিক আসন থাকা অবস্থায় দল গঠন করলেন, সমস্ত সামরিক বিধিনিষেধ। নৈতিকতা, আসলে নৈতিকতা নিয়ে প্রশ্নটা উঠেছে। এই নৈতিকতার জন্যই জিয়াউর রহমান যেমন ক্ষমতায় থাকতে পারেনি, এই নৈতিকতার জন্য এরশাদ ক্ষমতা নিয়েছে ব্যারিস্টার সায়েমকে সরিয়ে।
এই নৈতিকতার জন্যই বাংলাদেশের এই দুরবস্থা। যখন ছাত্রদের হাতে বন্দুক কিংবা টাকা উঠিয়ে দেওয়া হয়, এই নৈতিকতা। এইখানে কাউকে দোষারোপ করে, অবশ্যই ইতিহাস দোষারোপ করবে, কোনো সন্দেহ নেই। যে ভালো কাজ করবে ইতিহাস তাকে ভালো বলবে, যে ভালো কাজ করবে না ইতিহাস তাকে ভালো বলতে পারে না। সেটা ইতিহাস সত্য সবসময় বেরোবেই, এই কথাটা আমি জোর গলায় বলতে পারি। সুতরাং নৈতিকতা বড় গলায় কথা বলার অধিকার তাদেরই থাকা উচিত যারা নৈতিকতার সাথে কাজ করেন। আমার দল সব ভালো কাজ করেছে, আমার প্রতিপক্ষ সব খারাপ করেছে, এই কথা বলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো কাজের প্রশংসা করতে হবে এবং যারা অন্যায় করেছে, অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। অনেক ধন্যবাদ হাবিবে মিল্লাত এমপি। হারুন রশিদ যদি বলেন, প্রতিকার নিয়ে কথা বলছিলাম আলোচনার এই পর্যায়ে এসে। আসলে প্রশ্নের উত্তরে প্রশ্ন দিতে গেলে অনেক কথা আসবে, আমি সেসব জায়গায় যাব না। আজকে যে বিষয়টি আলোচনার আপনি এজেন্ডা হিসেবে নির্ধারণ করেছেন, আসলে প্রতিকারের উপায় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কিছু অপরাধের সুনির্দিষ্ট শাস্তির বিধান নিশ্চিত করেছেন। হত্যা, চুরি, জেনা, অপবাদ, এই সমস্ত বিধান আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছে। তো আজকে এই যে ধর্ষণ, এটা হলো জেনার অপরাধ। এই অপরাধের যে শাস্তি যদি আপনি আমাদের কোরআনের আইন নাই পালন করেন, রাষ্ট্রের যে আইন আপনি ধর্ষণের জন্য করেছেন, এই আইনটি আপনি যথাযথভাবে প্রয়োগ করেন, এখানে আপনি এখানে কোনো ধরনের আপনার কে কোন দল, কে কোন মতের, সেই বিবেচনা থেকে আপনি বেরিয়ে আসেন। যদি আইনের সঠিক প্রয়োগটা আপনি নিশ্চিত করতে পারেন, তাহলেই দেখবেন যে আমরা এখানে এই কারণে আল্লাহ পাক কোরআনের, আমি রেফারেন্স দিচ্ছি এই কারণেই, কোরআনে বলছে তোমরা সীমা লঙ্ঘন করিও না। প্রত্যেকের কিন্তু একটা সীমা দেওয়া আছে। আমরা যারা জাতীয় সংসদের সদস্য, আমাদের কিন্তু একটা বাউন্ডারি আছে। আজকে প্রত্যেকে যারা যার যেটা দায়িত্ব, পুলিশের প্রধান বলেন, সেনাবাহিনী বলেন, আজকে প্রশাসন বলেন, পুলিশ বলেন, প্রত্যেকের কিন্তু একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিতে যদি তারা স্বাধীনভাবে বিচরণ করতে পারে, তাদের বাউন্ডারি কাজ করতে পারে, তাহলে কিন্তু আজকে ঘটনাগুলো ঘটবে না। আমরা যখন আপনার পুলিশের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছি, আমি ক্ষমতাসীন দলের এমপি, আমি মন্ত্রী, আমার হুকুমে তুমি চলবা, তখন কিন্তু সেখানে আপনার এই যে সীমা লঙ্ঘিত হচ্ছে, যে কারণে যারা এই কাজগুলোর সাথে জড়িয়ে পড়ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারছি না। সংকটটা হচ্ছে এখানে। সুতরাং এখানে এ নিয়ে বিনিয়ে আপনার এই অপরাধ ওই অপরাধ, একের উপর দোষারোপ, অকের উপর দোষারোপ, সেই চলে গেলাম 75-এর 15ই আগস্ট। 15ই আগস্টে কোথায় ছিলাম আমরা? আমাদের তখন জন্মই হয়নি। তো এই সমস্ত জায়গাগুলোতে না গিয়ে আমি মনে করি যে আজকে জাতির যে সংকট, এই একটা ভয়াবহ সংকটের মধ্যে, একে করোনার সংকট, বন্যার সংকট, খাদ্যের সংকট, দ্রব্যমূল্যের আজকে ঊর্ধ্বগতির সংকট, বহুবিধ সংকটে আমরা আজকে জর্জরিত। বহুবিধ সংকটের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই সংকটের মধ্যে একটার পর একটা ঘটনাকে আড়াল করছে। আপনি চিন্তা করেন, এই গত 4 মাসে মেজর সিনার ঘটনার পর আবার আপনার এই কি বলার নাম, আপনার এমসি কলেজের ঘটনা, তারপরে আপনার এই আরেকটি ঘটনা, এই একটার পর একটা ঘটনা আরেকটা ঘটনাকে আড়াল করছে। অর্থাৎ আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, পিছনের শক্তি যে কোনো কারণে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটনা ঘটতেই আছে, আর একটি ঘটনা আড়াল হয়ে যাচ্ছে। কোনো ঘটনার কিন্তু নিষ্পত্তি হচ্ছে না। কিন্তু আইনের শাসনের প্রতিকারের একটি মাত্র পথ আমি আপনাকে বলছি, যেখানে আইনের শাসন নিশ্চিত করতে হবে, সুশাসন আপনাকে নিশ্চিত করতে হবে, সাংবিধানিক শাসন আপনাকে নিশ্চিত করতে হবে। দেশে এখন কোনো সাংবিধানিক শাসন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে মিল্লাত সাহেব সংসদের একজন সদস্য, উনি সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদগুলি পড়ুন, সংবিধানের অনুচ্ছেদগুলি পড়ুন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি যে সংবিধানের যে ধারায় রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা, তার ধারে কাছেও আমরা এর বাইরে চলে গেছি। আজকে রাষ্ট্র একটি কর্তৃত্ববাদী শাসনের আওতায় পড়ে গেছে। আজকে রাষ্ট্র একটি আপনার একদলীয় শাসনের মধ্যে চলে গেছে। সুতরাং এর মধ্য থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে যদি জবাবদিহিতার মধ্যে আমরা আসতে পারি, আমরা আজকে রাজনীতির দায় যদি নিতে পারি, তাহলে পারি কিন্তু আমরা এই সংকট থেকে জাতি মুক্তি পাবে। অনেক ধন্যবাদ। মিস্টার আহমদ হোসেন যদি বলেন, অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। জি না, হারুন ভাই যে বক্তব্য রেখেছেন এটা তো রাজনৈতিক বক্তব্য না, রাজনৈতিক বক্তব্য, পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। আমি তো রাজনীতি করি, রাজনৈতিক বক্তব্য তো আসবেই। তাহলে আমি যখন বলি তখন আপনি আমাকে থামিয়ে দেন কেন? থামানোর চেষ্টা করেন। থামানোটা রাজনীতির অংশ আহমদ ভাই, ওইটাও রাজনীতির অংশ, রাজনীতির অংশ। এখন রাজনীতির অংশ। হারুন ভাই যে কথাগুলো বললেন, দেশের সাংবিধানিক শাসন নাই, তাহলে আপনি পার্লামেন্টে কি করে আছেন? পার্লামেন্ট তো আছে দেশে, দেশে আইনের শাসন আছে। সবচেয়ে প্রবলেম হচ্ছে আপনার ফেস ভ্যালু ভালো, আপনি পাওয়ারফুল ম্যান, সামাজিক মর্যাদা আছে। আপনি অপরাধ করলে যদি অভিযোগ আসে, অভিযোগটাকে আমলে নেওয়া হয়,
তখন আপনি বলবেন আহমদ ভাই রাজনীতি দুঃখিত, একটা ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। দর্শক অনেকক্ষণ না ধরে না অপেক্ষা আমি করছেন। আমার কথা না, শোনেন, আসবো না, দর্শকের ফোনটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করেন। কে বলছেন? হ্যালো জি বলুন, আমরা শুনবো। জি হ্যালো, আমি বলবো। একটু জোরে বলুন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম রুবাইদ ভাই। জি বলুন, শুনছি। হ্যাঁ, আমি রুবাইদ ভাইকে উদ্দেশ্য করে বলছি। রুবাইদ ভাই, এখানে আমি সকলের প্রতি, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, ওনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটু বলছি। হারুন ভাই আছে, তারপরে আমাদের মিল্লাত ভাই আছে, তারপরে আহমেদ ভাই, তারপরে আমাদের সায়ন্ত ভাই আছে, আপনি রুবাইদ ভাই তো আছেন। আমি একটা বিষয় একটু বলতেছি ভোলা থেকে। হুম। হ্যাঁ, ভোলা থেকে বলতেছি। আমি ওনাদের প্রতি অনেক শ্রদ্ধা রেখেই বলি আপনাদের সকলের প্রতি। বিষয়টা হলো, আপনারা যেভাবে প্রতিদিন এই যে টকশোতে যে আলোচনাগুলি করছেন, তাতে তো আমাদের দেশের কোনো সমাধানে কিছু আসছে না। আমাদের এই ব্যাপারে আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমাদের পূর্বের বিষয় নিয়ে 2008 সালে ঈশ্বরের পিএস পদত্যাগ করে বাড়ি চলে গেছে আমাদের বাংলাদেশ পারপাস নিয়ে। আপনি বাংলাদেশের ইয়াজউদ্দিন, আমেরিকার বিল ক্লিন্টন, আর আপনার গেছিল আয়াদ আলাবি বিশ্ব ভ্রমণে। তো ওনারা ঈশ্বরের পিএস এর অফিসের সামনে গেল, তারপরে যাওয়ার পরে ওনারা বললো, বন্ধু চল আমরা একটু ভবিষ্যৎবাণী জেনে নেই। তো জানতে যে যখন ইরাকের প্রেসিডেন্ট জিজ্ঞেস করলো আমার দেশে শান্তি বসিত হইতে পারে কবে, বলছে যে 10 বছর পরে। তো উনি একটু চোখে পানি এসে গেল, মনের কষ্টে, যে আমার আমলে হইলে আমারটা ইতিহাসে লেখা থাকতো। আমেরিকার প্রেসিডেন্টের বেলায় বিল ক্লিন্টন যখন বলল, তখন বিল ক্লিন্টনকে বললো যে আপনার 20 বছর পরে আপনার দেশে শান্তি বসিত হইতে পারে। তখন উনি মনের দুঃখে হাউমাউ করে একটু কাঁদলো আওয়াজ দিয়ে। আর যখনই বাংলাদেশের ইয়াজউদ্দিন বলল যে আমার দেশে শান্তি বসিত হইতে পারে কবে, তখন ঈশ্বরের পিএস নিজেই কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে পদত্যাগ করে এই বাংলাদেশ পারপাস। তো আমাদের রাজনীতিবিদরা, শ্রদ্ধাভাজন রাজনীতিবিদরা প্রতিদিন যে আলোচনাটা করে একজন আরেকজনকে দোষারোপ। অনেক ধন্যবাদ আহমদ ভাই। যদি বলেন, ভোলার যে মানুষ বলছিলেন দর্শক, যে এই দোষারোপের রাজনীতি আসলে হয়তো দর্শকরা পছন্দ করে না, আসলে এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা? আজকে ডেমোক্রেট পার্টির প্রার্থী এবং ট্রাম্পের যে বিতর্ক হলো, ওই বিদ্বেষ, দোষারোপ, ব্যক্তিগত আক্রমণ সবই হয়েছে। এই সবই হয়েছে, তাই না? রাজনীতিতে বিতর্ক থাকবে। বিতর্ক অর্থ এই নয় যে আপনি খুনিদেরকে সাপোর্ট করবেন, দর্শককে সাপোর্ট করবেন, দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। কাজে আজকে রাজনীতিতে বিতর্ক থাকা ভালো। এই যে বলেন সংবিধানের কথা বলেন, রাতের ভোট হয়ে গেছে বলেন, কিন্তু রাতের ভোট নয়, রাতের বেলায় আমি ভোর বেলায় আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি ক্ষমতা দখল করলাম, আমি সামরিক শাসন জারি করলাম, এইভাবে আওয়ামী লীগ কিন্তু সারাদিন আহমদ ভাই সারাদিন বিএনপি কে নিয়ে কি এত ভয়ের মধ্যে আছেন নাকি? না না, আমি কথা শুনুন। হারুন ভাই, আরে আপনি যে বলে, আরে ভাই আপনি যে বলে হারুন ভাই, আমরা কি ভয়ের মানুষ? না না, আহমেদ ভাই তো রাতের ভোট থেকে মুক্ত, রাতের ভোটের পাপ তো আহমেদ ভাই করতে হয়নি। 21 বছর লড়াই করেছি আপনাদের সন্ত্রাসের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, আপনাদের সেই বোমাবাজির বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা মৃত্যুবরণ করেছি, আমরা জীবন দিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি, আমরা ভীত থাকি না। আজকে সংকট আসতে নাই, সংকট হচ্ছে আপনার বিএনপিতে। বিএনপি হারুন ভাই যে আমার কথার মধ্যে ইন্টারফেয়ার করছেন আস্তে আস্তে। আপনি বলতেছেন হাসিতে সুন্দর দেখায়, কিন্তু কথাগুলো তো সুন্দর নয়, কথাগুলো বড় অসুন্দর, বড় কঠিন, বড় দুর্ভাগ্যজনক হচ্ছে। হাসির মতো যদি আপনাদের পার্টির রাজনীতিটা সুন্দর হতো, তাহলে দেশটার অনেক প্রবলেম সলভ হতো। গণতন্ত্র বলেন, কোন গণতন্ত্র? আমি কি আমার গোলাম আজমের ডেমোক্রেসি আনবো, আবার রাজাকারের ডেমোক্রেসি আনবো, আবার রাজাকারের শাসন আনবো? ওই রাজাকারের শাসনটা হচ্ছে আপনাদের সুশাসন, আর রাজাকারের শাসনটি হচ্ছে বিএনপির কাছে সুশাসন। উদুর পিন্ডি ভুতুর করে চাপাবেন না, আল্লাহর রস্তে এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দিয়ে সুস্থ মনে ফিরে আসেন। আপনারা গোলাম আজমের সাথে বৈঠক আরে ইতিহাস কি লেখা আছে? ইতিহাস তো আমরা জানি। আপনাদের ইতিহাসটা এত কলঙ্কিত, দুর্ভাগ্যজনক, এত বিকৃত যে খুনিদেরকে আপনারা সবসময় ডিফেন্ড করেছেন, খুনিদেরকে আপনারা পুরস্কৃত করেছেন। এই যে আপনার এই কদিন আগে যে ফাঁসি হয়ে গেল আপনার যে ক্যাপ্টেন মাজেদ, সে তো বলে গেছে মৃত্যুর আগে, সব কথা বলে গেছে যে আপনার নেতা জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর মৃত্যুর পরের দিন সকালে গেলেন ক্যান্টনমেন্টে গিয়ে বললেন, জিয়াউর রহমান এসে বক্তৃতা দিলেন, বললেন যে গত রাতে যা ঘটে গেছে এটা আমাদের বিষয় নয়, জাতীয় বিষয় নয়, এটা এই ব্যাপারে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। ওই কারণে এখন ধর্ষণ বেশি হচ্ছে।
দর্শন তো আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের সময় দর্শকদের সাথে আপনাদের জামাত ছিল, আপনার রাজাকাররা ছিল। পরবর্তী সময়ে এই দর্শকদের সাথেই আপনারা বন্ধন গড়ে তুলে প্রমাণ করেছেন যে দর্শকদের ডিফেন্ডার হচ্ছেন আপনারা, দর্শকদের সবসময় সাপোর্ট দিয়ে আসছেন আপনারা। দর্শকদের পক্ষে আওয়ামী লীগ কখনো থাকে না। আপনি দেখতে পাচ্ছেন না আইনের শাসন নাই বলতে কে বলছেন? আমাদের এখানে যারাই দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্নীতিতে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা কার আমলে? আপনাদের আমলে। বড় দুর্ভাগ্য। মিথ্যা বলছেন আহমেদ ভাই। না, নো, আপনার ভাষায় যেটা মিথ্যা, আমার ভাষায় সেটা সত্য। বলছেন শুনে দুর্নীতিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন করেছে আওয়ামী লীগ। আপনি অবশ্যই 2001 সালে আমি কারেকশন করি, যেহেতু আহমেদ ভাই ভুল তথ্য দিচ্ছেন, আমাকে আধা মিনিট টাইম দেন। আধা মিনিট আপনি ভুল তথ্য দিচ্ছেন। আপনি দেখেন আমি প্রমাণ করতে পারি কিনা আপনি ভুল দিয়েছেন। আমার প্রতিপক্ষ বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 2001 সালে। 2001 সালের রিপোর্টটি 2000 সালের রিপোর্ট। 2000 সালে বিএনপি ছিল না, আপনার দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আবার 2008 সালে অক্টোবরে নির্বাচন হয়েছে। 2002 এর রিপোর্ট আমার কথার মাঝে আপনি ইন্টারফেয়ার করলেন। আপনি কি জানেন না যে আপনার নেত্রী দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন? আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন জাতির সামনে। এটা কি মিথ্যা দিয়ে বললাম? আপনি কি মিথ্যা দিয়েছেন বলতে দেন। দিচ্ছেন না, শুধু আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন। এই হস্তক্ষেপই হচ্ছে আপনার রাজনীতি, এই হস্তক্ষেপই হচ্ছে আপনার আদর্শ। আহমদ ভাই অনেক ধন্যবাদ। আমরা রেজাউল হকের কাছে যাই। রেজাউল হক, না রুবাইব ভাই আমাকে 30 সেকেন্ড সময় দেন, শুধু একটা তথ্য বলি। ওকে বলেন। বাংলাদেশ প্রথম দুর্নীতিতে 1 নম্বর হয় 2001 সালে। আপনি জানেন যে 1 বছরের রিপোর্ট পরের বছরে দেওয়া হয়, তাইলে ওই রিপোর্টটা 2000 সালের। 2000 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 2001 সালের অক্টোবরে নির্বাচন হয়েছে, অর্থাৎ 2002 সালের রিপোর্টটা 2001-এর। 2001-এও বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগই ছিল বেশিরভাগ সময়। সুতরাং 5 বার যে চ্যাম্পিয়ন হয়েছে তার প্রথম 2 বছর কিন্তু আওয়ামী লীগের আমলের সেইটা, আর পরবর্তী 3 বছর হচ্ছে বিএনপির। সুতরাং একটা আমরা যে বলে দেন যে বিএনপি 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন শুরু করেছেন ওরা, এই কলঙ্কিতকে এনেছেন ওরা, সেটি সেই সত্যটা বলতে হবে। তার ফোনটি আমরা নিজে, প্রিয় দর্শক, এত রাত জেগে আপনি দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি যদি আমাদেরকে বলেন। হ্যালো, জি শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, খুব শোনা যাচ্ছে, বলেন আপনি। জি, আমি নেত্রকোনা থেকে বলছি, আমার নাম ফরহাদ। আহমদ হোসেন ভাই নেত্রকোনা, বলেন। আমি যতটুকু বুঝি যে রাজনীতি বিজ্ঞান হচ্ছে সকল সমাজ বিজ্ঞানের জনক। পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য ফাদার অফ অল সোশ্যাল সায়েন্স। এই সেরেছে, প্রশ্নটি করেন। এবং তিন পলিটিশিয়ান ছাড়া কি সমাজ থেকে দুর্নীতি দমন সম্ভব? ইজ ইট পসিবল উইদাউট ক্লিন পলিটিক্স এবং ক্লিন পলিটিশিয়ান? 2 জনকে শাস্তি দিলেন, 4 জনকে ফাঁসি দিলেন, দূর হয়ে যাবে অপরাধ? আই ডোন্ট নট থিংক সো। সুতরাং এটা পসিবল কিনা, আমার 4 জনের কাছে এটা আমার প্রশ্ন, যে ক্লিন পলিটিক্স এবং ক্লিন পলিটিশিয়ানের ঘাটতি থাকলে ওই সমাজ কখনো দুর্নীতিমুক্ত হবে কি না, এটাই আমার প্রশ্ন। হবে না। 4 জন রাজনীতিবিদের কাছে আমরা শুনবো এই প্রশ্নটি, তার আগে একজন সাংবাদিক, তার কথাটা আমরা শুনে নিই। মিস্টার হক। জি ধন্যবাদ। আপনি জিজ্ঞেস করছিলেন একটু আগে যে দোষারোপের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। এটি আমি কোনো সম্ভাবনা দেখি না, বরং পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আপনি যদি রিসেন্টলি আমেরিকার কথা ধরেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি নির্বাচনে হেরে গেলে কি ক্ষমতা হস্তান্তর করবেন, তিনি এটা সন্তোষজনক জবাব দিতে পারেন নাই। তিনি বলতে পারেন না আগের মতো আমেরিকাতে যে প্র্যাকটিসটা ছিল, ইলেকশন হয়ে যাওয়ার পরে উইদাউট এনি কোশ্চেন ক্ষমতার পাল্লাবদল ঘটে যেত, রদবদল ঘটে যেত, এটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু করতো না এখন। কিন্তু এখন ট্রাম্প বলছেন যে আমি এটা আগে দেখি রেজাল্ট কি হয়, তারপরে চিন্তা ভাবনা করব। তার মানে যেটা আমাদের দেশের যে প্র্যাকটিসটা ছিল বা আছে এখনো, সেটি এখন ধীরে ধীরে সারা বিশ্বেই, আমরা ছড়াচ্ছি সেটা বলবো না, এই ধরনের ট্রেন্ড কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সুতরাং দোষারোপের রাজনীতি, পাল্টাপাল্টির রাজনীতি বন্ধ হবে না। একটু আগেও আমরা যেটা দেখলাম তাতে তো আরো পরিষ্কার যে এটা সহসা যাচ্ছে না। আর 2 পক্ষ যখন থাকে তখন তো পাল্টাপাল্টি দোষারোপ এটা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। বরং বিএনপির নেতৃবৃন্দ যেটা বলেন যে রাজনীতি নাই, করতে দেওয়া হয় না,
এর মধ্যে যখন এই ধরনের একটা আলোচনা ডিবেট হয় সেটা কিন্তু খারাপ না, আমি বলবো। আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনি বলেছিলেন প্রতিকারের উপায় কি। একটা তো বটেই, রাজনীতি, একটু আগে যে ভদ্রলোক ফোন করলেন, ক্লিন পলিটিক্স যদি থাকে, না থাকে তাহলে সমস্যা। অফকোর্স রাজনীতিটাই যদি সত্যি রিয়েল রাজনীতি হতো, পরিষ্কার রাজনীতি, পরিচ্ছন্ন রাজনীতি যদি হতো, তাহলে হয়তো পরিস্থিতিটা অনেকখানি পাল্টাতো। তবে আরো স্পেসিফিক করে যদি বলি, আইন ও সালিশ কেন্দ্রের যে রিপোর্টটা আজকে দেখলাম, গত বছর মাত্র ধর্ষণের ঘটনার বিচার হয়েছে অনলি 3%, 3% ঘটনার বিচার হয়েছে। তো এটি তো খুবই হতাশাব্যঞ্জক। আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন, যদি একটা উদাহরণ তৈরি করতে না পারেন দর্শকদের জন্য, তাহলে তো এই ট্রেন্ড চলতেই থাকবে। তো আমার মনে হয় যে উপযুক্ত বিচার বা দৃষ্টান্তমূলক কিছু কিছু শাস্তি হওয়া উচিত, যাতে বাকিরা সেটা থেকে ভয় পায় বা শিখে। সেটি অনেক না করা ধন্যবাদ মিস্টার পর্যন্ত হারুনুর আমরা রশিদ এমপি, যদি বলেন লাস্ট 1 মিনিট, যে 1 মিনিটের এখানে শেষ আসলে বক্তব্য আসলে আপনার। এখানে আলোচনাগুলো যে পর্যায়ে ছিল, আমরা আসলে খুবই উদ্বিগ্ন। আমরা এখানে কোনো দোষারোপের বিষয় নয়, বিশেষ করে ধর্ষণের বিষয়ে যে আলোচনাটি হচ্ছে, এটি আজকে প্রতিকারের যে পথ। আজকে দেখেন, এই গত 10 বছরে পুলিশ বাহিনীতে যে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, এখন 34 লক্ষ মামলা বিচারাধীন। সেখানে আপনি কতজন বিচারকের পদ খালি আছে, কতগুলো জেলা জজদের পদ খালি আছে, সেখানে বিচারক দ্রুত নিয়োগ দেওয়া দরকার, দ্রুত বিচার নিষ্পত্তি হওয়া দরকার। আমরা বলেই যাব, কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রের সদিচ্ছা থাকতে হবে। রাষ্ট্র যদি সদিচ্ছা না থাকে, তাহলে আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করছি, একজন ভদ্রলোক বলেন ক্লিন পলিটিশিয়ান, ক্লিন যদি পলিটিক্স না হয়, রাজনীতি যদি স্বচ্ছ না হয়, তাহলে আমরা রাজ্যকে শুধু আলোচনাই করব, আমরা পরামর্শ দিব, প্রস্তাব দিব, সেগুলা যারা শোনার শুনবে, কিন্তু যারা গ্রহণ করার, যারা এটাকে বাস্তবায়ন করার, তারা যদি এটাতে কোনো কর্ণপাত না করে, কোনো লাভ আমাদের হবে না। আমি যে কারণে রাত্রি জেগে এই যে প্রবাদ বা আলোচনা অংশগ্রহণ করছি, আমরা মনে করি যে এখানে সর্বপ্রথম যেটি প্রয়োজন, সেটি বাংলাদেশের রাজনীতিকে স্বচ্ছ করতে হবে, জবাবদিহি করতে হবে, এবং রাজনীতিটাকে যদি আমরা পরিশীলিত করতে পারি, তাহলে পারি। কিন্তু যেহেতু রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে, রাজনীতিবিদদেরকেই আপনার সাফার করতে হয়, যে কারণে রাজনীতিবিদদেরকে এই জায়গাটাকে আপনার ঠিক করতে হবে, এটার দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে। জি, আমরা যতই আলোচনা সমালোচনা করি না কেন, ডক্টর হাবিব মিল্লাত, লাস্ট 1 মিনিট যদি আপনি বলেন, শেষ কমেন্ট। আমাদের আসলে সহিষ্ণু হতে হবে। একজন আমার শ্রদ্ধেয় নেতা আহমেদ ভাই কিছু বলবেন, আর তার প্রতিবাদ করে সাথে সাথে চিৎকার করতে হবে, এইটা কিন্তু আহমেদ ভাই করেন নাই অন্যের বলার সময়, কিংবা আমিও করি নাই। সুতরাং মানসিকতার পরিবর্তন এটা অবশ্যই দরকার আছে। আর বিচারের ক্ষেত্রে মানসিকতা এবং আইনের পরিবর্তন এছাড়া আসলে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব না। আমি একটি পত্রপত্রিকায় পড়লাম যে ভারতে প্রতিদিন 87 জন প্রতিদিন ধর্ষিত হচ্ছে, এবং তাদের বিচারের কিন্তু এরকমই, এর চেয়ে বেশি কিছু হচ্ছে না। কিন্তু যদি আমরা বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারি, তাহলে হয়তো রাজ্যকে কথা বলবো, অবস্থার পরিবর্তন ঘটবে না। জি, ডক্টর সায়ন্ত। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেই ওই দর্শক, তিনি আসলে মূল কথাটা বলে দিয়েছেন, ক্লিন পলিটিক্স, ক্লিন পলিটিশিয়ান। সেটা যতদিন নিশ্চিত না হবে, ততদিন তাদের কর্মীরাও এরকম লাগাম ছাড়া থাকবে। অর্থের প্রভাব, ক্ষমতার প্রভাব, বিচারহীনতা, সবকিছু মিলিয়ে এরকম চলতেই থাকবে। আর পাশাপাশি আগেও বলেছি, শুধু রাজনীতিবিদদের ওইটা না, ওইখানেও তাদের পলিসি মেকিং এর বিষয় আছে। এটা নিয়ে গবেষণা হওয়া দরকার। আমার শিক্ষা ব্যবস্থা, আমার সামাজিক ব্যবস্থা, আমার সবকিছু মিলিয়ে আমার অবক্ষয় যে ত্বরান্বিত হচ্ছে, সেটি কেন হচ্ছে চিহ্নিত হওয়া দরকার, এবং সেটা রোধ করার পথ বাতলে দেওয়া দরকার। সেই দিকেও একটু মনোযোগ দিতে হবে। আমার সমস্ত ক্ষেত্রে যে অবক্ষয়, যে আগের সিনিয়রদের যেভাবে সম্মান করা হতো, বাংলাদেশের রাজনীতিতে অতীত তো বিভিন্ন মত পথ ছিল। কখনো দেখেছেন যে বড় দলের সিনিয়র নেতাদের গায়ে কখনো প্রতিপক্ষের কর্মীরা হাত তোলে? এই সময় আমরা দেখছি বিএনপির মতো বড় দলের মহাসচিবের গায়ে আওয়ামী লীগের একদম তৃণমূলের কর্মীরা পর্যন্ত হাত তুলেছে। বিচার করেছে সরকার। আজকে তারা সরকারে আছে, বাহাবা নিচ্ছে, তাদের কর্মীদের বাহাবা দিচ্ছে যে একটা দলের মহাসচিবের গায়ে হাত তুলতে পেরেছে, সেই চিটাগাং এর সাতকানিয়া করেছিল। আবার বিএনপি ক্ষমতায় আসবে, তাদেরও এরকম দুষ্ট কর্মী থাকবে, তারা আওয়ামী লীগের নেতাদের উপরে এইরকম ঘটনা ঘটাবে, প্রতিশোধ দিবে বা বাহাবা পাবে। ফলে এই যে আমাদের যে নৈতিকতার অবক্ষয়, আমাদের রাজনীতিতে যে প্রতিহিংসা, যে একে অপরকে অশ্রদ্ধা করার যে কালচার তৈরি হয়েছে, সেইখান থেকে সবাইকেই বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার হক, যদি বলেন লাস্ট 1 মিনিট। নিশ্চয়ই। এই ডক্টর সায়ন্ত শেষে যেটা বললেন যে সবার কুড়ি এখন যেটা বললেন, নট আওয়ামী, নট বিএনপি,
আমরা যদি সেই অতীতের কালচারটা ফিরে আসতো তাহলে তো খুবই ভালো হতো। সেটা আমি খুব সহসা আমি যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে খুব বেশি আশাবাদী হতে পারছি না। সুতরাং তবে সহিষ্ণু হওয়ার কথা ডক্টর মিল্লাত বলেছেন, সেটিরও কোনো সম্ভাবনা আমি দেখি না। আমি স্টেট কথা বলছি। আমি পলিটিক্সটা খুব সহজে যে পরিচালিত হবে সেরকম মানে সম্ভাবনা আমি দেখি না। তবে যেটা করতে হবে এই ধরনের অনাচার অবক্ষা দূর করার জন্য আমি আবারও বলি, একদম দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। একটা দুইটা যদি করা যায় তাহলে হয়তো এটা একটা ভয়ের এইটা দেখে বাকিরা একটু ভয় ভীত হতে পারে বা সেটা থেকে দূরে থাকতে পারে। রাজনীতিবিদদের অবশ্যই খুব ভালো হতো যদি সুস্থ রাজনীতি হইতো বা সুশাসন যেটা কথা বলা হচ্ছে সেটা যদি থাকতো সেই অর্থে সেই আশাপ্রদ ভাবে, কিন্তু সেটি সহসা হবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এই যে কিছু কিছু ঘটনা চাঞ্চল্যকর সৃষ্টি করার সাথে সাথে যে একটা বিচার এখন কিছু কিছু হচ্ছে, কিন্তু এই বরগুনার ঘটনা যেটা রায় আজকে হলো দেখেন খুব অল্প সময়ের মধ্যে বিচার হয়েছে। শাহেদের অস্ত্র মামলার রায়টা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়েছে। এই ধরনের কুইক কিছু বিচার, কিছু কিছু শাস্তি যদি অনেক ধন্যবাদ আহমদ হোসেন। লাস্ট 1 মিনিট আপনাকে দিয়ে শেষ করব। মিস্টার আহমদ হোসেন। না, এখানে তো সবাই বললেন, তা আমি একটা কথা বলবো, দর্শকদের সংগঠন জামাত, তাদের সাথে যারা এখনো মিতালি গড়ে আছেন, বন্ধুত্ব সৃষ্টি করে আছেন, তাদেরকে রেখে বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতি ফিরে আসবে না। তাদেরকে বলবো, দর্শকদের সংগঠন জামাতের হাত থেকে আপনারা মুক্তি আনেন, তাহলে রাষ্ট্রের মুক্তি পরে আনবেন, ওখানে থেকে আপনারা বেরিয়ে আসেন, তারপরে কথা বলেন সুস্থ রাজনীতির কথা। অসুস্থ পার্টিকে নিয়ে আপনি সুস্থ রাজনীতি করবেন, অসম্ভব। কিলারদের পার্টি নিয়ে আপনি সুস্থ রাজনীতি করবেন, অসম্ভব। আরে আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা কথা যে কথাগুলো বলেছেন আমরাও চাই আপনারা ভালো হয়ে ফিরে আসুন, সুন্দর জায়গায় ফিরে আসুন, সুস্থ ধারায় ফিরে আসুন। সুস্থ ধারায় ফিরে আসলে বিতর্ক হবে, বিতর্ক করবো। জামাতকে আবার আপনি মালা দিবেন, মন্ত্রী বানাবেন, এমপি বানাবেন, রাজাকাররা পার্লামেন্টে যাবে, গিয়ে তাদের কথা বলবেন। না ভাই, হারুন ভাই ভয় পান কেন? ভয় পান কেন? রাজাকারদের অনেক ধন্যবাদ পাঁচজনকে আসবার জন্য। ধর্ষকদের সংগঠন ছাত্রলীগকে ত্যাগ করেন আপনারা। প্রশ্ন করার জন্য আগামীতে আবারও দেখা হবে। সবাই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.